ভাইয়া, বাসটা দাঁড়ান, ভাইয়া ভাইয়া। আমি চিৎকার করতে করতে বাসের পিছনে ছুটতে থাকি, কারণ আমার 10টা 10-এর মধ্যে ক্যাম্পাসে পৌঁছাতে হবে। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, সেই 9টা থেকে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, একটা বাস কিংবা অটো কিছুই পেলাম না। আজ কি সবার অনশন নাকি কে জানে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যদিও একটা বাস পেলাম, বাসটা স্ট্যান্ডে না দাঁড়িয়ে চলে যাচ্ছে। তাই তো আমি বাসের পিছনে ছুটতে লাগলাম। কি আপনারা ভাবছেন তো আমি কে? আপনাদের পরিচয় না দিয়ে এতক্ষণ বকবক করছি, তবে শুনুন, আমি আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আরিফা আক্তার মিম, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার, ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হয়েছি। আজ আমার ভার্সিটির প্রথম দিন। আমি আজ অন্তত দেরি করতে চাই না, তাই এত তাড়াহুড়া। আমি খুব সাধারণ পরিবারের মেয়ে, পড়াশোনায় খুব ভালো। আমার পরিবার বলতে আছে আমি, বোন মেহেক, বড় ভাইয়া আদিল। ভাইয়া একটা কোম্পানিতে চাকরি করে, মাসিক বেতন 10,000 টাকা। বোন মাত্র 10-এ পড়ে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাসটা পেয়েই গেলাম। আমি বাসে উঠতে যাব, অমন সময় কেউ একজন তার হাত আমার দিকে বাড়িয়ে দিল। উঠে আসুন মিস। আমিও তার হাতটা ধরে বাসে উঠে গেলাম। বাসে উঠে ছেলেটাকে বললাম থ্যাংক ইউ। কোনো ব্যাপার না ম্যাডাম, আপনাকে হাঁপাতে দেখে হাত বাড়িয়েছিলাম। তারপরও এমনিতে আমি আজ বাস পাচ্ছিলাম না। আপনি বাসটাকে দাঁড় করালেন বলে আজ আমি ভার্সিটিতে যেতে পারছি। আরে এমনভাবে বলছেন কেন? আমি বাসের হেল্পার, আমাকে কেউ থামতে বললে আমাকে তো থামতে হবেই। সেসব ঠিক আছে, কিন্তু আপনার বাসের ড্রাইভার কেমন? বাসকে শর্ট পেজে দাঁড় না করিয়ে চলে যায়। তার জন্য সরি ম্যাডাম, ভুল বুঝবেন না। প্যাসেঞ্জারের খেয়াল রাখাও তো আমাদের কর্তব্য। কিন্তু আমাদের এই বাসের ড্রাইভার তো নতুন, তাই উনি জানে না কোনখানে স্টপেজ। উনি যখন বাসের স্টেপই জানে না, তখন ওনাকে ড্রাইভার হতে কে বলেছে? আরে মিস, এইভাবে রাগ করবেন না। ওনার না হয় একবার ভুল হয়েই গেছে, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। ছাড়ুন, আগে থেকে দেখে শুনে বাস চালাতে বলবেন। এতক্ষণ আমরা যে কথা বলছিলাম সেটা ড্রাইভারের সিটে বসা লোকটি শুনছিল চুপচাপ। হঠাৎ করে উনি বলে ওঠে, রাজা, কি হচ্ছে কি? বাসে এত চিৎকার হচ্ছে কেন? ওনাকে চুপচাপ বসতে বল, আর সমস্যা হলে নেমে যেতে বল। সরি ভাইয়া, দেখছি। দেখেছেন আপনার ড্রাইভার কত বদমাশ, নিজে ভুল করবে আর বলতে গেলে কথা শোনাবে। এই তো বলছি, সমস্যা থাকলে আপনি অন্য বাস নিয়ে চলে যান। আপনি শুনেছেন আমার আজ লেট হয়ে গেছে, তারপরও আপনি এমন কথা বলছেন। তাহলে জিদ না করে চুপচাপ বসে থাকুন। একটু মিষ্টিভাবে কথা বলতে পারেন না? আপনি মিষ্টিভাবে বললে তাহলে আমিও মিষ্টিভাবেই বলতাম। সারুন না ম্যাডাম, এই গরমে কারো মাথা ঠিক নেই। আপনি গিয়ে বসুন। ভাইয়া, আপনিও নিজের কাজে মন দেন। আপনি খুব ভালো মানুষ। আপনার নামটা জানতে পারি? আমি বাস কন্ট্রাক্টর রাজা। আমি আরিফা আক্তার মিম, এই সামনে আমার ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আসলে আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, কিন্তু একটা গাড়ি পাচ্ছিলাম না, তাই কি বলতে কি বলেছি কিচ্ছু মনে করবেন না। ওকে ম্যাডাম, কোনো ব্যাপার নয়, আপনি বসুন। প্রায় 15 মিনিটের মধ্যে ভার্সিটির সামনের রাস্তায় আমি টিকিট নিয়ে বেরিয়ে আসি। ভার্সিটি গেটে ঢুকতে যাব, অমন সময় একজনের সঙ্গে ধাক্কা খাই। আমি তাকে সরি বলে ঢুকতে যাব, তখনই মেয়েটা বলে, এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনি কি এখানে নতুন? জি নতুন। আর আপনি? আমি পুরনো, আমার সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, আমি সত্যি সরি, খেয়াল করিনি। আজ প্রথম দিন তো, তাই দেরি করতে চাই না। ভার্সিটি আসা আমার কাছে একটা স্বপ্নের মতো। আমি এখানে আসবো কখনো ভাবতেই পারিনি। সব গল্প কি এখানে দাঁড়িয়েই সারবে? চলো ক্যাম্পাসে যাই, ওখানে বসে না হয় তোমার গল্প শুনবো। ও সরি, চলুন। হ্যাঁ। তারপর আমরা কথা বলতে বলতে ক্যাম্পাসের ভিতরে যাই। ক্যাম্পাসটা খুব সুন্দর, বাহিরের দৃশ্য খুব সুন্দর, জানি না ভিতরটা কত সুন্দর। এমন সময় কোথা থেকে একটা ছেলে এসে বলল, আর ইউ নিউ টু দিস ক্যাম্পাস? জি ভাইয়া। রাহুল, ওকে কিছু বলবি না, ও আমার ফ্রেন্ড। তোর ফ্রেন্ড কখন হয়ে গেল? ও তো নিউ বলছে, তাহলে নিউ মেয়ে তোর ফ্রেন্ড কিভাবে হলো? দেখ, আমি যখন বলছি ও আমার ফ্রেন্ড, ওর পিছনে লাগতে আসিস না। দেখ সাথী, তুই এভাবে নতুনদের বাঁচানোর চেষ্টা করবি না। দেখ রাহুল, আমি যাকে বন্ধু বলবো তার দিকে চোখ তুলে তাকাবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। বলে ছেলেটা চলে যায়। আমি মেয়েটাকে বলি, আপি
আপনি খুব ভালো। আমি ভালো সে কথা মেনে নিলাম, কিন্তু আমাকে আপি বলো না। তাহলে কি বলবো? আপনি তো আমার সিনিয়র, তাহলে সিনিয়র বলবো। না সিনিয়র আর না আপি, তুমি আমাকে নাম ধরেই ডাকবে। সেটা কি করে হয়? আপনি আমার কথা শেষ না হতে দিয়ে আমার ঠোঁটে আঙুল দিয়ে বলে ওঠে, চুপ, একটাও কথা নয়। তুই আমাকে নাম ধরে রাখবি এবং তুই করেই বলবি। আর যদি না বলিস তবে আমি রাহুলকে বলে দেব ও যেন তোকে র্যাক করে। আমি সাথীর কথা শুনে ভয় পেয়ে বলি, এই না না না, এটা করিস না। আমি তোকে তুই বলবো, নাম ধরেও ডাকবো। এই দেখ, তুই বলতেও শুরু করেছি। তুই জানিস আমার র্যাগিংয়ে খুব ভয়। আমি এটাই ভেবে এসেছিলাম যে আমাকে না র্যাগিংয়ের মুখে পড়তে হয়। আমার কপাল ভালো যে এখানে ঢোকার আগে তোর সঙ্গে দেখা হয়েছে। থ্যাংক ইউ আমাকে ফ্রেন্ড বানানোর জন্য। চুপ, বন্ধুত্বে নো সরি নো থ্যাংক ইউ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড সাথী। দিস ইজ এ গুড গার্ল। চলো এখন তোমাকে ক্যাম্পাসটা ঘুরে দেখাই। ওকে চল বলে আমিও সাথী পুরো ক্যাম্পাসে ঘুরে দেখি। এমন সময় সাথীর আরও কিছু বন্ধুবান্ধব আমাদের সামনে আসে। তার মধ্যে একজন ছেলে বলে ওঠে, সাথী মেয়েটাকে ক্যাম্পাসে নিউ নাকি? হ্যাঁ, ওর নাম, এই যা, তোর নামটাই তো জানা হলো না। আমি আরিফা আক্তার মিম, তুই আমাকে আরিফা বলে ডাকতে পারিস। সাথী, ব্যাপার কি? নিউ মেয়ে অচত তোর নাম ধরে রাখছে? সেই পারমিশনটা আমি ওকে দিয়েছি। কি তাই নাকি? হ্যাঁ দাঁড়া, তোদের সাথে সবার সঙ্গেই পরিচয় করিয়ে দিই। ও আরিফা, নিউ কামার। আর আরিফা, এরা আমার ফ্রেন্ডস। ও আশিক, মীরা, রিমি। আর ওই যে ওকে দেখছিস, ও আমার বেস্টি মেঘা। আপনাদের সবার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আমাদেরও ভালো লাগলো। ওইদিকে বাস ড্রাইভার বাসটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে হোটেলে খেতে যায়। তার পেছনে রাজাও যায়। দুজনে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসে। রাজা ড্রাইভারকে বলে, ভাই ফিরোজ, তুই এইসব কেন করছিস? তুই এশিয়ার টপ বিজনেস কিং। তুই তোর বিজনেস ছেড়ে এই ছোট্ট শহরে বাসের ড্রাইভার হলি কেন? আমাকে একটু খুলে বলবি ব্যাপারটা কি? রাজা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকেই সবটা বলবো। সঙ্গে আমার শ্রোতা বন্ধুদেরও সব বলবো কেন আমি ওই বাসের ড্রাইভার হলাম। তাহলে বল। আমি আমাদের শ্রোতা বন্ধুরা জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। শোন তাহলে, আমি কয়েক মাস আগে এই শহরে এসেছিলাম বিজনেসের কাজে। এই শহরে পা দিয়েই আমি একজনের চোখের মায়ায় হারিয়ে যাই। তার সে কাজল কালো গভীর টানার দুটো চোখ আমাকে মাতাল করে তুলেছিল। তাকে অনেক খোঁজার চেষ্টা করি। একদিন আমার আল্লাহ আমার উপর সদয় হলো। আমি ওর খোঁজ পেলাম। কিভাবে খুঁজে পেলি? আর দেখাই বা হলো কোথায়? খুঁজে পেলাম কিভাবে সেটা পরে বলছি। ওকে প্রথম কোথায় দেখেছিলাম সেটা বলছি, শুন। ওকে বল শুনি। সেদিন আমিও আব্বু বিজনেসের কাজে ঢাকায় আসে। আমাদের গাড়িটা সিগন্যালে আটকে থাকে প্রায় আধা ঘন্টার মতো। আর খুব ভোর লাগছিল, তাই গাড়িতে বসে ফোনে গেম খেলছিলাম। কতক্ষণ কাটে জানি না, হঠাৎ দেখি একটা মেয়ে আব্বুর সঙ্গে কথা বলছে। ওর মুখে মাস্ক ছিল। চোখ দুটো দেখে আমি ক্রাশ খাই। মেয়েটা আমার দিকে একবারও দেখেনি। আমি মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখছি। আমি ওর মুখ দেখতে চাইলাম, দেখতে পেলাম না। মেয়েটা হঠাৎ চলে যেতে লাগে। তখন পেছন থেকে ওকে দেখলাম। একটা নীল শাড়ি পরেছিল, মাথার চুল খোলা। খোলা চুলে বেলি ফুলের মালাটা খুব সুন্দর লাগছিল। আমি মেয়েটাকে ডাকতে যাব আর তখনই সিগন্যাল দিয়ে দেয়। ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। তারপর সেদিন কাজ সেরে হোটেলে ফিরে আসি। আমার চোখে সেদিন শুধু ওই মেয়েটা বিরাজ করছিল। ওর ওই কাজল কালো চোখ আমাকে পাগল করে তুলছিল। আমি বুঝতে পারছিলাম না আমার সঙ্গে কি হচ্ছে। না ঘুমাতে পারছিলাম, না খেতে পারছিলাম। আব্বু আমাকে বলে, ফ্ল্যাশব্যাক। ফিরোজ বাবা, কি করছিস? খেতে বসে কোন দিকে ধ্যান তোর? কই আব্বু, কোন দিকে দান থাকবে? আমি তো এখানেই আছি, খাচ্ছি তো। আমি তোকে কখন থেকে দেখছি, তুই কি সব ভেবে যাচ্ছিস আর প্লেটে হাত ঘুরিয়ে যাচ্ছিস। তুই তো কখনো আনমনা ছিলি না। না আব্বু, তেমন কিছু না। আসলে কিছু খেতে ইচ্ছে করছে না। কেন রে বাবা, তোর কি শরীর খারাপ? ডক্টর ডাকবো? না আব্বু, আমার শরীর ঠিক আছে। আমি রুমে গেলাম। ঠিক আছে বাবা, গিয়ে রেস্ট নে। ওকে আব্বু, তুমি খেয়ে নাও। আমি খেয়ে নিজের রুমে যাই। বারবার মেয়েটার ওই মায়াবী চোখ আমার চোখের সামনে চলে আসছে। চোখ বন্ধ করলেই ওই চোখ দুটো যেন বলছে, ওই তুমি ঘুমিয়ে যাবে? ঘুমিয়ে গেলে আমার কথা ভাববে কে? আমার চোখের মায়ায় তুমি ডুব দিবে না? কথাগুলো মনে হতেই
আমি সজাগ হয়ে যাই। এইভাবে কাজেও আমার মন বসে না, তাই আমি ঠিক করি আমি ওই মেয়েকে খুঁজে বের করবই। তাই আমি ওর খোঁজ শুরু করি। যেখানে সেদিন মেয়েটাকে দেখেছিলাম সেখানেই আমি ওর খুঁজে যাই। এদিক ওদিক খোঁজার পর একটা মেয়ের সঙ্গে আমার দেখা হয়। মেয়েটা ওই মেয়ের বান্ধবী হয়। আমি তাকে বলি, আচ্ছা, 2 দিন আগেই একটা মেয়ে এখানে কিছু একটার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিল না? আপনি ওকে চেনেন? কোন মেয়ে বলুন তো? ওই যে একটা মেয়ে নীল শাড়ি পরেছিল, মাথায় বেলি ফুলের মালা ছিল। ও, আপনি কি আরিফার খোঁজ করছেন? হতে পারে, আমি ওর নাম জানি না। ওর নাম আরিফা। হ্যাঁ, আপনি যে বর্ণনা দিলেন সেই হিসেবে আরিফাই ছিল। ও আমার বেস্ট ফ্রেন্ড। আপনার নামটা? আমি স্নেহা সরকার। সব তো বুঝলাম, এখন বলুন তো আপনি আমার বান্ধবীকে খুঁজছেন কেন? কারণ আপনার বান্ধবী আমার খাওয়া দাওয়া ঘুম সব কেড়ে নিয়েছে। আমার কথা শুনে মেয়েটা একটু অবাক হয়ে বলে, মানে? মানে আর কিছু না, আপনার বান্ধবীর জন্য আমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। আমি আপনার বান্ধবীর মায়ায় জড়িয়ে গেছি। এখন বুঝতে পারছি না এই মায়া থেকে কিভাবে বের হব। মায়া থেকে তো বার হওয়া এত সহজ নয়। আপনি কি আমার বান্ধবীকে ভালোবেসে ফেলেছেন নাকি? জানি না, তবে আমার ওর সঙ্গে কথা বলার খুব দরকার। ওকে আমি প্রশ্ন করতে চাই, ওর চোখের মায়ায় কি আছে? আমি কেন ওই চোখে নিজেকে হারিয়ে ফেলছি? সবই তো বুঝলাম, তবে একটা প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম? আমার বান্ধবী বড় লোকদের একদম সহ্য করতে পারে না। তাই আপনি যদি এই স্যুট বুট পরে ওর সঙ্গে দেখা করতে চান তবে বলবো আপনি যাবেন না। কারণ আপনাকে এই বেশি দেখলে আপনার সঙ্গে কথা তো দূরে থাক, দেখাও করতে চাইবে না। ও বড় লোককে এতটা ঘৃণা করে? হ্যাঁ, খুব। তাহলে এখন কি করব? সেটা আপনি জানেন। ওকে, ওর সঙ্গে কথা বলার জন্য যেটা করতে হয় সেটাই করব। বর্তমান। ব্যাস, আর কি। ওর সম্বন্ধে ওর বান্ধবীর কাছ থেকে সব জেনে নিই। ওর নতুন ভার্সিটির কথা, কখন যাবে, কখন আসবে, সেই সব জেনে নিয়েই আজ আমি এখানে বাসের ড্রাইভার হয়ে এসেছি। তাহলে তুই ওর বাস স্টপে ইচ্ছে করে বাস থামাসনি? হ্যাঁ, ইচ্ছা করেই করেছি, কারণ আমি ওর অ্যাটেনশন পেতে চেয়েছিলাম, আর সেটা পেয়েও গেলাম। এবার বাকি কাজ সময় করে দিবে ধীরে ধীরে। রাতের বেলা আরিফা সোফায় বসে টিভি দেখছে, আর তার বোন মেহেক এসে তার পাশে বসে বলে, আপি, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আজ প্রথম দিন ভার্সিটি কেমন কাটলো? ভার্সিটি তো ভালো কেটেছে, কিন্তু জার্নি ভালো কাটেনি। মানে? আর মানে, আজ ক্যাম্পাসে যাওয়ার সময় একটা গাড়ি পাচ্ছিলাম না। তারপরে যদিও একটা বাস পেলাম, সেই বাসের ড্রাইভার মোটেও ভালো না, খারুস একটা। তুই জানিস, বাসকে বাস স্টপে দাঁড় না করিয়ে চলে যাচ্ছিল। তারপর বাসের পেছনে ছুটে ছুটে তবেই সে বাস ধরেছি। বাসের ড্রাইভার একটুও ভালো না, প্রথম দিন আমাকে নাকানি চুপানি খাইয়েছে। নাকানি চুপানি মানে? মানে ওই বজ্জাত বাসের ড্রাইভার ইচ্ছে করে রাস্তায় দেরি করিয়েছে। আমার ভার্সিটি যেতে কত দেরি হয়ে গেছে জানিস? কেমন দেরি করালো? আর কেমন, ইচ্ছে করে বাস স্টপে ছাড়া দাঁড় করিয়েছে। আমি বলতে গেলে কি বলেছে জানিস? কি বলেছে? বাসের ঘটনা। বাসে উঠে অনেক কথা কাটাকাটির পর আমি একটা সিটে গিয়ে বসি। সিটে বসার পর দেখি কিছু দূর যাওয়ার পর বাস দাঁড় হয়। আমি তখন হেল্পারকে জিজ্ঞাসা করি, ভাইয়া বাস দাঁড়ালো কেন? জানি না, হয়তো লোক উঠবে তাই দাঁড়িয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ইটস ওকে ম্যাডাম। এরপর কিছু দূর যাওয়ার পর আবার দাঁড়ায়। আমি এবারে আর কিছু বলি না। এভাবে কয়েকবার হওয়ার পর আমি আবার বলি, কি হলো ভাইয়া, বারবার বাস দাঁড় করাচ্ছেন কেন? আমার দেরি হয়ে যাচ্ছে তো। কিছু মনে করবেন না আপু, আসলে ও নতুন, তাই ঠিক করে বুঝতে পারছে না। আমি আর নিতে পারছিলাম না, তাই আমি সিট থেকে ড্রাইভারের পাশের সিটে বসে তাকে বলি, এই আপনার সমস্যা কি? বারবার বাস দাঁড় করাচ্ছেন কেন? আমার দেরি হয়ে যাচ্ছে। আরে ম্যাডাম, আপনি রাগ করছেন কেন? আপনি বললেন আমি স্টপেজে গাড়ি দাঁড় করাচ্ছি না, তাই তো স্টপেজে দাঁড় করিয়ে দেখছি লোক আসে কিনা। দেখুন, এটা ফাজলামি করার সময় না। আমার ভার্সিটি যেতে দেরি হয়ে যাচ্ছে। আপনি যখন দেখছেন স্টেপে কেউ নেই, তখন এতক্ষণ করে দাঁড়ানো কি মানে? আরে দেখছিলাম বাস দাঁড়িয়ে আছে, দেখে কেউ আসে কিনা। বর্তমান। কি বেয়াদব, চিন্তা করতে পারছিস? ইচ্ছে করে আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আলতু ফালতু টপেজে দাঁড় করিয়েছে বাসকে। হ্যাঁ, লোকটা বুদ্ধিমান আছে। কি বললি তুই, মেহেকের বাচ্চা? ওই বদমাশ লোকের বুদ্ধি আছে। মেহেক এবার মজা নেওয়ার জন্য বলল, আচ্ছা আপি, এবার একটা কথা বলো তো। কি কথা? বাস ড্রাইভারটা বুইড়া ব্যাটা ছিল
নাকি কোনো হ্যান্ডসাম ছেলে ছিল? ওসব জেনে তোর কি কাজ? তুই তোর কাজে মন দে। যা গিয়ে স্কুলের পড়া পড়। মেহেক এবার আবদারের সুরে বলে, বল না আপি, কেমন দেখতে? এবার বোনের মায়াভরা মুখের কাছে হার মেনে বলি, সত্যি বলতে বোন, ছেলেটাকে দেখতে সেই লেভেলের হ্যান্ডসাম, যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খাবে। তাই নাকি আপি? হ্যাঁ রে বোন। আচ্ছা আপি, একটা সত্যি কথা বল, কি? তুই ওই ছেলেটাকে দেখে একটুও ক্রাশ খাসনি? সত্যি বলতে প্রথমে ওর মুখ ঠিক করে দেখতে পাইনি, কিন্তু যখন ওর পাশে গিয়ে বসলাম, সত্যি বলছি বোন, আমি ওর থেকে মুখ ফিরাতেই পারছিলাম না। তাই? সত্যি এতটাই হ্যান্ডসাম যে তোর মতো মেয়ে ক্রাশ খেয়ে গেছে? এবার আমি বোনকে রাগীভাবে বলি, মজা নিবি না বোন, ওকে দেখে ক্রাশ খাইতে আমার বয়েই গেছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বোনের কথা শুনে আমি বোনকে মারার জন্য দৌড়াচ্ছি, তখন আমি আমাকে বলে, কি রে মা, কি হলো? ছোট বোনটাকে দৌড়াচ্ছিস কেন? দেখো না আমি, আপি আমাকে মারতে চাই। কেন? ছোট বোনকে মারছিস কেন মা? মারবো না তো কি, পুজো করব? ও খুব পেকে গেছে। ও আমাকে আমার কথা শেষ করতে না দিয়ে দৌড়ে এসে আমার মুখে হাত চেপে কানের কাছে মুখ দিয়ে বলে, সরি আপি, আর কিছু বলবো না। মাকে কিছু বলিস না। মা তবে ভাববে আমি বড় হয়ে গেছি, তখন আমার বিয়ে দিয়ে দেবে। বিয়েতে এত ভয় কেন তোর? একদিন তো বিয়ে করতেই হবে। আমি বিয়ে করতে চাই না আপি, তোরা আমাকে বিয়ে করার জন্য জোর করিস না। আমি কখনো বিয়ে করব না। কথাটা বলে বোন দৌড়ে পালিয়ে গেল। ওকে দেখে মনে হলো বিয়ের কথা শুনে ভয় পেয়েছে। আগে আমার বোনটা এমন ছিল না। এই বিয়ের কয়েক মাস হলো এমন হয়ে গেছে, বিয়ের কথা শুনলেই এমন করে, আর সব সময় বলে ও বিয়ে করবে না। জানি না বোনটা আমার কি হলো। আমি সবার জন্য খাবার রেডি করে ডাক দেয়। কোথায় গেলি মিরু? আরো খাবি, আয়। আসছি আম্মি। দুই বোন খাবার জায়গায় এলাম। আমি আম্মিকে বলি, আমি ভাইয়া কোথায়? তোর ভাইয়া এখনো এলো না, একটা ফোনও করেনি। কোথায় গেল কে জানে। দাঁড়াও, আমি কল করে দেখছি। আমি বাড়ি ফোন নিয়ে ভাইয়াকে কল করি। কয়েকবার রিং হওয়ার পর ভাইয়া কল রিসিভ করে বলে, হ্যাঁ বোন বল। ভাইয়া তুমি কোথায়, এখন এলে না? বোন, আজ একটা জরুরি মিটিং ছিল ক্লায়েন্টের সঙ্গে, তাই একটু লেট হলো। আমি আসছি বোন। ওকে ভাইয়া, জলদি এসো, সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য। আসছি, গাড়ি পাচ্ছি না তো তাই লেট হচ্ছে, একটা কিছু পেলেই আসছি। আচ্ছা ভাইয়া, রাখছি, জলদি এসো। ভাইয়ার কল কেটে মাকে বললাম আমি ভাইয়া আসছে, বললো একটা মিটিং ছিল নাকি, তাই আসতে দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে খেয়ে রুমে চলে যা, আমি আছি। না আমরাও সবাই এখানে থাকবো, ভাইয়া যতক্ষণ না আসে। তোরা ঘুমা, সকালে তোদের ভার্সিটিতে যেতে হবে। অজ্ঞত আম্মির কথা শুনে আমিও বোন রুমে চলে গেলাম। কত রাত হলো জানি না ভাইয়ার আসতে। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। মিহু, আরো ওঠ, ভার্সিটি যাবে না? আসছি আম্মি। মিহু কোথায়? ও এখনো ঘুমিয়ে আছে আম্মি। ওর কানটা ধরে মুলে দে, পরে পরে এখনো ঘুমাচ্ছে, স্কুল যাওয়ার নামই নেই। আমি ওকে উঠিয়ে দিচ্ছি, তুমি কিছু বলো না। তুমি নাস্তা বানিয়ে দাও। আর ভাইয়া কোথায়? তোর ভাইয়া অফিস যাবে, রেডি হতে গেছে। আচ্ছা, আমি উঠে গোসল করে নাস্তা করতে আসি। বোন তখনও ঘুমিয়ে আছে। একটু পর ভাইয়া এসে আমাকে বলে, বোন কখন ঘুম ভাঙলো? আমি ফজরের নামাজ পড়ে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা শোন, কাল আমার অফিস ছুটি, তোদেরও ভার্সিটি বন্ধ, তাই ভাবছি তোদের নিয়ে একটু ঢাকা শহরটা ঘুরে আসবো। সত্যি বলছো ভাইয়া? কাল ঘুরতে যাব? হ্যাঁ, তুই বোনকে বলে দিস। ওকে ভাইয়া, খুশি হয়ে বলি। ভাইয়া নাস্তা করে টিফিন নিয়ে চলে যায়। আমি বোনের কাছে গিয়ে বলি, বোন ওঠ, অনেক বেলা হলো, আমি বকা দিচ্ছে। যাচ্ছি আপি, আর একটু ঘুমোতে দে। আর একটু না, আর একটা খুশির খবর দেওয়ার আছে। কথাটা শুনে বোন এক লাফে বিছানায় বসে বলে ওঠে, কি আপি, ছেলেটাকে প্রপোজ করবি নাকি? তুই কি পাগল হলি নাকি? ঘুমের মধ্যে এ কি এসবই চলে? না, তুই বললি না খুশির খবর, তাই ভাবলাম তুই ছেলেটাকে প্রপোজ করবি। আমি বোনের মাথায় একটা গাট্টা মেরে বলি, আর পরে পরে উদ্ভট চিন্তা ভাবনা মাথায় আনতে হবে না, যা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। বোন মন খারাপ নিয়ে বলে, ওকে যাচ্ছি। ওর মন খারাপ দেখেই বলি, ওই পাগলি, আসল কথাটা তো শুনলেই না।
ও মন খারাপ করেই বলে, কি বলবি বল। ভাইয়া বলেছে কাল আমাদের নিয়ে ঘুরতে যাবে। কথাটা শুনে মুহূর্তের মধ্যে একদম মুড চেঞ্জ হয়ে যায়। আনন্দ হয়ে বলে, কি বললি? ভাইয়া কাল আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে? আই এম সো হ্যাপি আপি। হয়েছে, এবার যা, আমি ডাকছি তোকে। হ্যাঁ আসছি আপি। একটু পর আমি ভার্সিটি ও বোনের স্কুলের জন্য বেরিয়ে পড়ি। আমি বোনের পেছনে লাগি। বোন বিরক্ত হচ্ছে, তবুও আমি ওকে জ্বালাচ্ছি। আমাদের এমন খুনসুটি দেখে আমি মনে মনে বলে, পাগলি মেয়ে দুটো একদম, এখনো বাচ্চাপনা গেল না। এই মেয়ে দুটোকে নিয়ে যে কি করি আমি। বোন একটা অটো ধরে স্কুলে চলে যায়। আমি আজও সেই বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতে লাগি। ওদিকে রাজা ফিরোজকে বলে, ফিরোজ আজও ওখানেই যাবে? আরে পাগল, ওর জন্যই তো বাস ড্রাইভার হলাম। এখন ওকে নিতে যাব না? তুই পাগল হয়ে গেছিস? একটা মেয়ের জন্য সব কিছু ছেড়ে এত গরমে বাসের ড্রাইভার সেজে বসে আছিস? আচ্ছা ভাই, যার জন্য এত কষ্ট করছিস সে তোকে কখনো বুঝবে? তোকে কখনো ভালোবাসবে? জানি না ভাই, তবে আমি ওকে আমার সব কিছু দিয়ে মানানোর চেষ্টা করব। আমি যে ওকে খুব ভালোবেসে ফেলেছি, আমার ওকেই চাই। সব তো বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু নয়। এখন চল, ও বাসের জন্য অপেক্ষা করছে। ওকে চল তোর রাজকন্যার কাছে। চুপ শালা, চল এখন। বলেই ওরা বাস নিয়ে সোজা স্ট্যান্ডে এসে দাঁড়ায়। আমি এই বাস দেখে আবার অবাক হয়ে, আজও ওই বাস এলো? আমি বুঝলাম না। আমি এত কিছু মাথায় না নিয়ে বসে পড়লাম। রাজা আমাকে বলল, কেমন আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। যান আপনি বসুন। থ্যাঙ্কস বলে আমি গিয়ে বাসের একটা সিটে বসলাম। বাস চলতে শুরু করে। বাস কিছুক্ষণ যাওয়ার পর খেয়াল হলো বাসের ড্রাইভার মাঝে মাঝে আমায় দেখছে ওর পাশের আয়না দিয়ে। আমার চোখে চোখ পড়তে আমি চোখ নামিয়ে নেই। ও আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। আমি বুঝতে পারি না ও কেন এমন করছে। আমি ওর দিকে ধ্যান না দিয়ে মুখ নিচের দিকে করে রাখি, কিন্তু কেন জানি নিচের দিকে মুখ করে রাখতে পারছি না। আমি না চাইলেও আমার চোখ ওর দিকে চলে যাচ্ছে। আর চোখে চোখ পড়লেই দেখতে পাই ওর ওই সুন্দর স্মাইল। ওর স্মাইল দেখে আরেকবার ক্রাশ খাওয়ার মতো অবস্থা আমার। আমি কোনো রকম নিজেকে সামনে নেই। বাস এসে কলেজ গেটে থামলো। আমি বাস থেকে নামতে সাথীর বন্ধু মেঘা ও আশিকের সঙ্গে দেখা। মেঘা বলে, আরে তুমি কখন এলে? এই তো এখন এলাম। আপনারা কেমন আছেন? এক মিনিট, আপনারা কি বন্ধুদের মধ্যে কি আপনি আগে চলে? এর মানে আপনারা আমাকে বন্ধু মানেন? হ্যাঁ, কারণ তুমি সাথীর বান্ধবী, আমাদেরও বান্ধবী, তাই কোনো আপনি তুমি চলবে না। ওকে ওকে মিস মেঘা, তাই হবে। এখন চল। মেঘা আমার কপালে একটা তুড়ি মেরে বলে, তুই দুষ্ট আছিস। একটু না, বেশ ভালোই দুষ্ট তুই। আমরা হাসাহাসি করে কলেজ গেটে ঢুকছি। অমন সময় কালকে সেই ছেলেটা এসে আমার পথ আগলে দাঁড়ায়। তাকে দেখে মেঘা বলে, রাহুল তুই আবার এসেছিস? তুই জানিস ওকে? আমি জানি ওকে, ঠিক আছে, আমাকে আর বলতে হবে না। আমি তো শুধু ওর সঙ্গে পরিচয় হতে এলাম। আমি রাহুল, সেকেন্ড ব্যাচ। আমিও ভদ্রতার খাতিরে বলি, আমি আরিফা আক্তার মেম। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আমারও ভালো লাগলো একদম। তোমাকে তো আমি আমার করেই ছাড়বো। এই সাথী, কতদিন তোমাকে প্রোটেক্ট করে আমিও দেখব। কি হলো, কি ভাবছেন? কিছু না, ক্লাস আছে, আসছি, এখন পরে কথা হবে। রাহুল চলে যাওয়ার পর আশিক আমাকে বলে, আরিফা, তোকে একটা কথা বলি, তুই এই রাহুলের থেকে দূরে থাকবি। ও ছেলেটা ভালো না। ওকে আশিক, তাই হবে। আমরা তিনজন ক্লাসের দিকে যাচ্ছি। এমন সময় সাথীর সঙ্গে দেখা। সাথী দৌড়ে এসে আমার পিঠে ভর দিয়ে বলে, ও ইয়ার, একটা সমস্যা হয়ে গেছে। সাথীর কথা শুনে মেঘা একটু চিন্তিত হয়ে বলে, আবার কি ব্লান্ডার করলি? তুই কি শান্তিতে থাকতে পারিস না? আরে বোকা, আমি কিছু করিনি, আমি অন্য কথা বলছি। কি কথা? আরে ইয়ার, কাল ভুল করে আরিফার ফোন নাম্বার নিতেই পারিনি, তাই বলছিলাম। এই কথা? তুই না মানুষের হার্ট অ্যাটাক করেই ছাড়বি, সত্যি সত্যি। সাথীর কথা শুনে আমি তাদের সবার উদ্দেশ্য করে বলি, সরি সাথী, তুই আমাকে ক্ষমা কর। আমার কোনো ফোন নেই যে আমি তোকে আমার নাম্বার দিব। হ্যাঁ, একটা নাম্বার দিতে পারি, বেশি তুই আমার আমি কি পাবি? কেন তোর ফোন নেই? তোর আম্মি তোকে ফোন দেয়নি? আমি একটু লজ্জিত হয়ে বলি,
ও আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থাকি তো, তাই আমাদের সবার কাছে ফোন থাকার মতো সামর্থ্য নেই। আমাদের বাসায় দুটো ফোন, একটা আম্মির কাছে থাকে আর একটা ভাইয়ের কাছে। কথাটা শুনে সবাই একসঙ্গে বলে, পাগল মেয়ের কথা শোনো। হ্যাঁ, এর জন্যই তো তুই এভাবে আমাদের বলবি। আমরা না তোর বন্ধু? বন্ধুদের মধ্যে কিছু লুকাতে নেই, আজকের পর কিছু লুকাবি না। কিন্তু চুপ, একটা কথাই বলবি না আশিক? হ্যাঁ বল। এক্ষুনি তুই মলে যা, আর ওর জন্য একটা ফোন নিয়ে আয়। এসব কি বলছিস? আমার এসব লাগবে না, তোরা যে আমার জন্য ভেবেছিস ওটাই যথেষ্ট। চুপ থাকতে বলছি না, চুপ থাকবি। আশিক, কি বললাম, যা। আশিক সাথীর কথা মতো আরও একটু দেরি না করে কলেজের থেকে বেরিয়ে মলে যায়। মেঘা সাথীকে বলে, ঠিক করেছিস দোস্ত, ওর কাছে একটা ফোন থাকা দরকার। তোরা এত ভালো কেন দোস্ত? আমরা বন্ধু, তাই বন্ধু হয়ে যদি বন্ধুর পাশে থাকতেই না পারলাম তাহলে কেমন বন্ধু? আমি খুব লাকি তোদের মতো বন্ধু পেয়ে। ফিরোজ আর রাজা হোটেলে বসে গল্প করছিল। হঠাৎ উঠে ওয়াশরুমে চলে যায়। এমন সময় ফিরোজের বোন নিতু কল করে। রাজা ফোন রিসিভ করে বলে, হ্যাঁ নিতু বল। রাজা ভাইয়া, ভাইয়া কোথায়? ও ওয়াশরুম গেল, কিছু বলবি? হ্যাঁ, আম্মু ভাইয়াকে একটু বাসায় আসতে বলেছে। ওকে, আমি ওকে বলবো। বললে হবে না, আম্মু বলেছে খুব জরুরি দরকার। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি ওকে নিয়েই যাব। ওকে ভাইয়া, আমি রাখছি এখন। ওকে রাখ। ফোন রাখার কিছুক্ষণ পর ফিরোজ বাইরে আসে। কিরে, কি হলো? বাসা থেকে বোন কল করেছিল, আম্মু বাসায় রেখেছে। আম্মু এখন বাসায় রাখছে কেন? সেটা তো জানি না, বোন কিছু বলেনি। ও, বাট কাল তো আমি যেতে পারবো না। কেন, কাল আবার কি আছে? কাল আরিফা ও ওর পরিবার ঘুরতে যাবে, আমি ওদের ছেড়ে কি করে বাসায় যাই? ভাই তুই পাগল হলি নাকি? আম্মু ডাকছে, আম্মুর ডাক কি ইগনোর করছিস? আম্মুর ডাক ইগনোর করছি না, আমি পরের দিন যাব, এই আর কি, আর কিছু না। তুই যেটা পারিস কর ভাই, আমি একটু আসছি। কোথায় যাবে এই সন্ধ্যাবেলায়? এমনি একটু ঘুরে আসি। বিকেল 5টায় আরিফার বোন ক্লাস করে বাসায় ফিরছিল। রাস্তায় কতগুলো চ্যাংড়া পোলা মেহেককে ডিস্টার্ব করে। এই মেয়ে, এইদিকে শোনো। জি ভাইয়া, কিছু বলবেন? আরে জান, ভাইয়া বলো না, এইখানে লাগে। বুকে হাত রেখে বলে, ভাইয়া এইসব আপনি কি বলছেন? এইসব কথা বলবেন না। কেন বেবি, ভালো লাগছে না? চলো বেবি একটু রোমান্স করে। বলেই মেহেকের হাত ধরে টানাটানি করতে লাগে। ওইদিকে রাজা আসছিল, একটা চিৎকার শুনে দাঁড়িয়ে যায়। তারপর চিৎকার ফলো করে এসে দেখে কয়েকটা ছেলে একটা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে। রাজা তাদের কাছে এগিয়ে গিয়ে বলে, ওই তোরা মেয়েটাকে ছেড়ে দে, তোরা মেয়েটার সঙ্গে এমন করছিস কেন? মেয়ের সঙ্গে করব না তো কি ছেলের সঙ্গে করব? তুই যা এখান থেকে। বলে ছেলেটা রাজাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রাজা আবারও তাদের কাছে এসে বলে, বললাম না মেয়েটাকে ছেড়ে দে। ছাড়বো না, কি করবি করে নে। বলেই ছেলেটা মেহেককে ধরে টানাটানি করতে লাগে। তখন রাজা ছেলেটার বুকে একটা লাথি মারে। ছেলেটা ছিটকে গিয়ে পড়ে রাস্তায়। তখন তার আর লোকেরা রাজাকে অ্যাটাক করে। রাজা সবাইকে মেরে লপাট করে দেয়। তারপর মেহেকের কাছে এসে বলে, আপনি ঠিক আছেন মিস? জি ভাইয়া, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। চলুন আপনাকে বাড়ি ছেড়ে দিই। এই সামনেই আমার বাসা, আমি একাই যেতে পারবো। সেটা তো দেখতেই পেলাম, আর একটু হলেই তো কিছু একটা হয়ে যেত। মেহেক মাথা নিচু করে নেয়। রাজা বলে, চলুন এবার। ওকে ভাইয়া। রাজা মেহেককে তার বাসা পর্যন্ত এগিয়ে দেয়। মেহেক বাসার সামনে গিয়ে বলে, এইটা আমার বাসা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যাও, আর সাবধানে চলাফেরা করবে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আপনি আসুন আমাদের বাসায়। না, আজ থাক, পরে কখনো আসবো, আমার বন্ধু অপেক্ষা করছে, আসছি আমি। মেহেক আর কিছু না বলে বাসায় ঢুকে যায়। রাজাও চলে যায়। কিছুক্ষণ পর আরিফা বাসায় আসে। এসে দেখে মেহেক মন খারাপ করে বসে আছে। আরিফা তার পাশে বসে বলে, বোন কি হয়েছে তোর? কি হবে, কিছু হয়নি তো। আমি তো তোর আপি, তাই আমি জানি তোর মন খারাপ থাকলে কি করিস। আপি আসলে ও। এবার বল কি হয়েছে। আপি আজ কয়েকটা ছেলে আমাকে খুব বিরক্ত করছিল। কথাটা শুনে আমি অবাক হয়ে বলি, কি বললি তুই?
তোকে পাড়ার ছেলেরা ডিস্টার্ব করেছিল? কে ছিল জানিস? ও পাশের পাড়ার ছেলে হবে। আচ্ছা ঠিক আছে, এরপর কিছু হলে আমাকে বলবি। ওকে আপি, তবে মনে হয় না আর ডিস্টার্ব করবে বলে। কেন, কি হলো? আসলে একটা ছেলে আমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছে। তাই নাকি? কে ছেলেটা? জানি না, এখানে নতুন, এর আগে এখানে দেখিনি। নাম জিজ্ঞাসা করিসনি? না আপি, মনে ছিল না, আসলে তখন তো মনে ছিল না। ওকে, এরপর যদি আবার ডিস্টার্ব করে বলবি। ওকে আপি। আমি মেহেকের সঙ্গে কথা বলে নিজের রুমে চলে আসি। রুমে আসার পর সাথী কল করে। আমি কলটা রিসিভ করে বলি, হ্যাঁ সাথী বল। বাসায় চলে গেছিস? হ্যাঁ, এই একটু আগে এলাম। আচ্ছা শোন না, কাল তো ভার্সিটি বন্ধ, চল না সবাই মিলে কোথাও ঘুরে আসি। সরি রে, কাল হবে না, অন্য এক সময় করিস। কাল আমার ভাইয়া আমাদের সবাইকে নিয়ে বেড়াতে যাবে। না হলে এক কাজ কর, তোরা চলে আয়, সবাই মিলে একসঙ্গে ঘুরবো। ইটস ওকে, তোরা ঘুরে আয়, আমরা না হয় আর একদিন প্ল্যান করব। খেয়েছিস কিছু? না রে, এখনো কিছু খাইনি, আগে ফ্রেশ হয়ে নি তারপর। ওকে, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। আচ্ছা, তোর ফোনটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। রাত তখন 10টা। একটু আগে ভাইয়া এসেছে, সঙ্গে একটা মেয়ে। তাকে দেখে আমি বলে, আদিল, মেয়েটা কে? আর এত রাতে তোর সঙ্গে আমাদের বাসায় কেন? আম্মি, ওর নাম শিফা, আমাদের অফিসের কলিগ। তোর অফিসের কলিগ বুঝলাম, কিন্তু ও এখন এখানে কেন? আম্মি, ওর বাসায় সমস্যা, তাই আমি ওকে আমার সঙ্গে নিয়ে এলাম। মানে ঠিকই, বাসায় সমস্যা তো আমার বাসায় কি? আমি ও বোন দুজনে বসে ভাইয়া ও আম্মির কথা শুনে যাচ্ছি। হঠাৎ মেয়েটার দিকে আমার নজর গেল। তখন আমার খেয়াল পড়ল, এ তো আমার ওই বছরের সিনিয়র স্কুল লাইফের। আমি মেয়েটাকে বলি, তুমি সিফাইতার আপ্পি না? মিডল স্কুলে আমার সিনিয়র ছিলেন। মেয়েটা আমার প্রশ্ন শুনে আমার দিকে তাকিয়ে বলে, তুমি আরিফা? জি আপু, আমি আরিফা। আমার কথা শুনে ভাইয়া বলল, 1 মিনিট বোন, ওকে আপু না ভাবি বল, আমি ওকে বিয়ে করেছি। কথাটা শুনে আমার আম্মি ও বোনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি চিৎকার করে বলে ওঠে, কি বললি তুই? তুই আমাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে বউ বাসায় নিয়ে এলি? আমার কিছু করার ছিল না আম্মি, ওর পরিবার ওর মতের বিরুদ্ধে গিয়ে ওর বিয়ে দিতে চেয়েছিল, তাই ও বিয়ে করবে না বলে আত্মহত্যা করতে চেয়েছিল। তাই বাধ্য হয়ে ওকে বাঁচাতে ওকে বিয়ে করে এখানে নিয়ে এলাম। তাই বলে তুই একটা মেয়েকে নিয়ে এইভাবে চলে আসবি? আমার মতামতের কোনো দাম নেই তোর কাছে? আম্মি, আমার কোনো উপায় ছিল না। এখন তুমিও যদি মেনে না নাও, তাহলে আমাদেরও চলে যেতে হবে ওকে নিয়ে। তখনই সিফা এসে আমির পায়ের কাছে বসে বলে, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। আমার আব্বু জোর করে আমার বিয়ে দিচ্ছিল একটা মাতালের সাথে। আমার এখন ক্যারিয়ার শুরু, তাই সেই সময় যদি আব্বু এসব করে আমি কি করতাম? তাই আত্মহত্যা করতে চেয়েছিলাম। তখন আপনার ছেলে আমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছে। এখন তোমার পরিবার যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তখন কি হবে? আপনার বাড়ি কেউ আমাকে খুঁজবে না। মানে? মানে আমি বাসা থেকে বেরিয়ে আসার আগে একটা চিঠি লিখে এসেছি, তাই ওরা কেউ খুঁজবে না। দেখো মা, তোমার জন্য যদি আমাদের বিপদে পড়তে হয় তাহলে আমি কখনো তোমাকে ক্ষমা করব না। কিচ্ছু হবে না, আপনি ভয় পাবেন না। আরও মেয়েটাকে নিয়ে ওয়াশরুম দেখিয়ে দে, ফ্রেশ হয়ে আসুক, তারপর খাওয়া দাওয়া করে যে যার ঘুমোতে যাবে। ওকে আমি সিফাকে নিয়ে ওয়াশরুম দেখিয়ে দিলাম। সিফা ফ্রেশ হয়ে আসতে যে যার খেয়ে নিজের রুমে চলে গেল। আমি ও বোন একসঙ্গে থাকে। আব্বু যাওয়ার পর ওইদিকে ভাইয়ার রুম। শিফা, আপনি ড্রেস চেঞ্জ করে বেডে শুয়ে পড়ুন, আমি ওই সোফায় ঘুমিয়ে যাব। এটা আপনি কি বলছেন? এটা হয় না, এটা আপনার রুম। তাতে কি, এখন থেকে এটা আপনারও রুম। তাহলে এটা যখন দুজনের রুম, তবে আপনি কেন সোফায় ঘুমাবেন? আপনিও বেডে ঘুমান। এতে তো আপনার সমস্যা হবে। কেন হবে? আপনি তো আমার হাজবেন্ড, তাই আপনি পাশে থাকলে আমার অসুবিধা হবে কেন? আপনি? আর কোনো কথা নয়, বেডে ঘুমান। অনেক ক্লান্ত আপনি, সারাদিন অনেক পরিশ্রম করেছেন। দুজনেই বেডে ঘুমিয়ে পড়ে। ওইদিকে ফিরোজার বাসায় ফিরোজের আম্মু ফিরোজের আব্বুকে বলে, তোমার আর তোমার ছেলের মতলব কি বলবে? কেন, আবার কি হলো? তোমার ছেলে এখনো কেন ঢাকায় পড়ে আছে বলবে আমাকে? ওখানে কাজ আছে বলেই পড়ে আছে। এমনি এমনি কি ছেলেটা ওখানে থাকবে নাকি? ওর ওখানে থাকার কি দরকার? সামনের মাসে
নুসরাত আসবে, ওর সঙ্গে বিয়ের পাক্কা কথা বলতে হবে। সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? আছে গিন্নি আছে, ফিরোজ কল করেছিল, বলল কাল ওর কি জরুরি কাজ আছে, তাই কাল আসতে পারবে না। দেখেছো তো তোমার ছেলের কীর্তিকলাপ। অনেক রাত হয়েছে, এখন একটু ঘুমাও তো। পরের দিন সকাল সকাল আমাদের গেটের সামনে বাস এসে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া বাস কেন? তোকে তো বলা হয়নি, আমাদের অফিসের কয়েকজনও যাবে ওদের পরিবারকে নিয়ে, তাই বাসে যাওয়ার প্ল্যান করেছি। কথাটা শুনে আমি অবাক হলাম। তারপর ভাবলাম তাহলে তো সাথীদেরও ডেকে নিলে ভালো হয়। ভাইয়াকে বললাম, ভাইয়া আমি আমার নতুন ফ্রেন্ডদেরকে ডাকবো। ওকে ডেকে নে, সমস্যা নেই। আমি সাথীকে কল করতে গিয়ে বাসের দিকে নজর গেল। বাস দেখে অবাক হলাম, এটা সেই বাসটা না? দুনিয়াতে কি বাসের অভাব পড়েছে নাকি? ঘুরে ফিরে একটা বাসের সামনে আসছে। ভাইয়া কি ওর বাস ছাড়া আর কাউকে পেল না? এমন সময় ড্রাইভার এসে আমাকে বলল, উই মিস, কি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? এক গ্লাস পানি খাওয়াবেন? পানির কথা শুনে ওকে বললাম, ওকে দাঁড়ান দিচ্ছি বলে পাশের বাড়ির একজনের থেকে ফ্রিজের একটা ঠান্ডা পানির বোতল নিয়ে এসে ওনার হাতে দিলাম। ও বোতল নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিলেন। আমি বললাম, আরে ধীরে ধীরে খান, আপনার বাস দাঁড়িয়ে আছে, পালিয়ে যাচ্ছে না। আরে না, আসলে ঠান্ডা পানি খেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। ও আচ্ছা, বুঝলাম। এখন একটা কথা বলুন তো, কি কথা? রাস্তায় কি শুধু আপনার বাস থাকে? যখনই দেখি শুধু আপনার বাস, সব জায়গায় আপনি। সেটা আমি কি করে জানবো? আপনার ভাইয়া আমাকে ডেকেছে তাই এলাম। ভাইয়া কি আপনার বাসটাই পেল? সেটা তো আপনার ভাইয়া জানে। এমন সময় ভাইয়া বাইরে এসে বলে, আরও এখানে দাঁড়িয়ে কি করছিস? জলদি রেডি হয়ে নে, সবাই এসে যাবে। হ্যাঁ ভাইয়া যাচ্ছি। আমি বাসার মধ্যে ঢুকেছি আর পিছনে ফিরে একবার ফিরোজকে দেখলাম। দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি আর সেদিকে না তাকিয়ে নিজের রুমে চলে গেলাম। বোন এসে বলে, আপি ওই বাস ড্রাইভারের সঙ্গে কি কথা বলছিলি? উনি পানি খেতে চেয়েছিল। ও আচ্ছা, কিন্তু তোকে দেখে মনে হচ্ছিল আগে থেকেই চিনিস। এটা ওই বাস ড্রাইভার। কোন বাস ড্রাইভার? আরে যার কথা আগে বলেছিলাম, মনে নেই? ও আচ্ছা, ওই বাস ড্রাইভার, ওই হ্যান্ডসাম বাস ড্রাইভার তোর ক্রাশ? তুই যে কি বলিস না বোন। আরও কিছু বলতে যাবে এমন সময় ভাবি আসে। তাকে দেখে আমি বলি, আরে ভাবি এসো এসো, ভিতরে এসো। তোমরা কি ব্যস্ত আছো? আরে না, আমরা একটু কথা বলছিলাম। তুমি কিছু বলবে ভাবি? হ্যাঁ বলতে তো এলাম, বাট কি বলবো। সংকোচ করো না, বলো কি বলবি। আসলে আমি তো হঠাৎ করে এসেছি এখানে, আমার পড়ার মতো কিছু নেই, তাই তোমরা যদি, আমি বাসায় আছি। এই কথা? তুমি এটার জন্য এত সংকোচ করছো? বোন ওকে আমার একটা শাড়ি দিয়ে দে। ওকে আপি। মেহেক গিয়ে আমার একটা শাড়ি নিয়ে সিফার হাতে দেয়। সিফা শাড়ি হাতে পেয়ে বলে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলার দরকার নেই, এখন যাও গিয়ে জলদি রেডি হয়ে নাও, না হলে ভাইয়া আবার বকাবকি করবে। হ্যাঁ যাচ্ছি, তোমরা জলদি রেডি হয়ে নাও। সিফা চলে যায়। বোনকে বলি, বোন তুইও যা, জলদি রেডি হয়ে আয়। ওকে আপি। সবাই রেডি হয়ে বাসের কাছে আসি। বাসের কাছে গিয়ে দেখি ফিরোজ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। বোন বাসে উঠতে গিয়ে রাজার সঙ্গে দেখা। রাজা বোনকে দেখে অবাক হয়ে বলে, আরে আপনি আপনি এখানে কেন? আমি এই বাসের হেল্পার। তাই নাকি? আপনি হেল্পার? হ্যাঁ, আজকের ট্রিট আপনাদের। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি আপনার সঙ্গে আবার দেখা হবে। আমিও তো ভাবিনি আপনাকে আবার দেখব। বোনও রাজার কথা বলছিল। ওদের কথার মাঝখানে এসে বলি, বোন তুই ওনাকে চিনিস? হ্যাঁ আপি, তোকে কাল বলেছিলাম না একজন আমাকে বাঁচিয়েছিল, উনিই ছিল সেই ব্যক্তি। রাজা আপনি কাল আমার বোনকে বাঁচিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। এটা কোনো কথা হলো? আমি মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকতে পারলাম, তাহলে আমি কেমন মানুষ? উনি বিপদে ছিলেন, আমি শুধু ওনার পাশে ছিলাম। এমন সময় ফিরোজ এসে রাজাকে বলে, কিরে রাজা, এখানে দাঁড়িয়ে কি করছিস? সবাইকে বাসে উঠতে বল। হ্যাঁ বলছি, চলুন আপনারা বাসে বসুন, আমি দেখি আর সবাই কোথায় গেল। ওকে ভাইয়া। আমি মেহেক দুজনে গিয়ে একটু পর ফিরোজ ড্রাইভিং সিটে গিয়ে বসে। মেহেক আমাকে বলে, আপি ছেলেটা তো সত্যিই খুব সুন্দর। চুপ, কি করছিস কি? শুনে ফেলে কি ভাববে? শুনবে না।
বলতে বলতে বাসার আর সবাই এক এক করে গাড়ির কাছে এলো। ভাইয়া সবাইকে বাসে উঠতে বলল। আমি এমন জায়গায় বসেছি যেখানে ফিরোজের চোখ বারবার আমার উপর আসে। আমাদের চোখের ভাষায় যেন অনেক কিছু হয়ে যাচ্ছে এই ট্রিপে। বাস এসে থামলো কক্সবাজার। সবাই বাস থেকে নেমে যায়। আমি নামতে যাব, এমন সময় ফিরোজ এসে বলে, মিস, আমার আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলুন। আমি আপনাকে পছন্দ করি। এসব আপনি কি বলছেন? আপনি কি পাগল হলেন নাকি? হ্যাঁ হয়েছি, আপনার প্রেমে পাগল। উল্টোপাল্টা কথা বলবেন না, একটু ভালোভাবে কথা বলে মাথায় চড়ে বসেন, ঠিক না? এই বলে আমি ওর উপর রাগারাগি করে সবার কাছে চলে যাই। ওকে দেখছি আমাকে ফলো করেই যাচ্ছে। বিকেলের দিকে বোন আমার কাছে এসে বলে, আপি একটু বিচে যাব, চল দাও। আমার এখন ভালো লাগছে না বোন, তুই যা। প্লিজ 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 আপি একটু চল। আমার পা যন্ত্রণা করছে, তুই যা, আমি এখান থেকে দেখছি। ওকে জিদ করার পরও আমি গেলাম না। বোন একা একা বিচে গেল, আমি ওকে ফলো করে যাচ্ছি। একটু ওয়াশরুমে গিয়েছিলাম, তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আমি দৌড়ে বিচে যাই, আর সবাই বাসের মধ্যে আছে, তারা কিচ্ছু জানে না। আমি গিয়ে বোনকে বলি, বোন কি হয়েছে তোর? আপি কয়েকটা বদমাইশ ছেলে পিলে আমার সঙ্গে জোর জবরদস্তি করছিল। এই ভাইয়ার সময় মতো না এলে কী যে হতো। মেহেক ফিরোজের দিকে আঙুল দেখিয়ে বলে। আমি তাকে বলি, থ্যাংক ইউ, আজ আপনি না থাকলে কী যে হতো আমার বোনের। কি যে বলেন না আপনি, ও তো আমার বোনের বয়সী, তাই ভাই হয়ে বোনের পাশে থেকেছি, এই যা। বোন আর কিছু না বলে বাসের কাছে চলে যায়। আমি ওনার কাছে গিয়ে বলি, আরও একবার থ্যাঙ্কস। আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। ও সেদিকে ধ্যান না দিয়ে ফট করে আমাকে বলে, আই লাভ ইউ আরিফা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে কি একটা সুযোগ দিবে তোমার মনের মানুষ হওয়ার? আমি তো সব শুনে বাকরুদ্ধ, কী বলবো বুঝতে পারছি না। কিছু বলতে যাব, অমন সময় আবার বলে, দেখো আরিফা, আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, আমি কখনো এসব কিছু ভাবিনি। আর তাছাড়া আমাদের পরিচয় কয়েকদিনের, এরই মধ্যে কি করে ভালোবাসা হবে? আমি অত কিছু জানি না, ভেবেচিন্তে ভালোবাসা হয় না, ভালোবাসা পলকের মধ্যে হয়ে যায়। প্রথম দেখায় ভালোবাসা যাকে বলে, আমার সঙ্গে ওইটাই হয়েছে আরিফা। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। সরি, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না বলে আমিও বাসের কাছে চলে গেলাম। সিফা বলে, আরিফা তুমি কোথায় ছিলে? তোমার ভাইয়া কখন থেকে খুঁজছিল? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি সেখান থেকে ভাইয়ের খুঁজে গেলাম। ভাইয়ের সঙ্গে কথা বলে বাসে বসলাম। দেখলাম ওর মন খারাপ। বাসের উদ্দেশ্যে চলছে, কিন্তু বাসের ড্রাইভার আজ যেন অন্য জগতে আছে। ভাইয়া এটা বুঝতে পেরে বলে, আরে ভাই কি করছেন? এভাবে বাস চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সরি কিছু মনে করবেন না, ও এখন একটু ডিস্টার্ব আছে। এইভাবে ডিস্টার্ব থাকলে হবে? তাহলে তো অ্যাক্সিডেন্টের ভয় থাকে। কিছু মনে করবেন না, আমি দেখছি। রাজা গিয়ে ফিরোজকে বলে, ভাই কি করছিস? এভাবে চললে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রাজা, ও আমাকে ফিরিয়ে দিল? এত সহজে তুই হেরে যাবে? বি কনফিডেন্ট। দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। এখন ওকে দেখতে পাই না, বাস স্টপেও আসে না। আমি ওকে মিস করতে লাগি, কিছুই ভালো লাগছে না। আমাকে এমনভাবে দেখে সাথী বলে, আরু কি হয়েছে তোর? তুই এমন হয়ে আছিস কেন? তুই তো এমন না, কি হয়েছে বলবি? জানি না ইয়ার, ট্রিপ থেকে আসার পর ওকে দেখতে পাচ্ছি না, ওর জন্য মনটা খুব খারাপ লাগছে। কাকে দেখতে পাচ্ছিস না? কার জন্য মন খারাপ হচ্ছে? আছে একজন, যে বলেছিল আমাকে ভালোবাসে। সেই দিন তাকে ফিরিয়ে দেওয়ার পর ওকে খুঁজে পাচ্ছি না। বাস স্ট্যান্ডে গিয়েও ওর খোঁজ পাইনি। তুই কি ওকে মিস করছিস? হ্যাঁ খুব। তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? মনে হয় ভালোবেসে ফেলেছে। ভালো না বাসলে এমন করে? ঠিক বলেছিস আশিক। আমি জানি না, তবে মনে হচ্ছে ওকে ছাড়া কিছুই ভালো লাগছে না। তুই ওই ছেলেটাকে পাক্কা ভালোবেসে ফেলেছিস। তুই ওর সম্বন্ধে কিছু জানিস না? না, শুধু এইটুকু জানি, ও বাস ড্রাইভার। ও প্রতিদিন আমাকে ভার্সিটি ছেড়ে দিত, কিন্তু ওই দিন ওকে রিজেক্ট করার পর ওর কোনো খোঁজ পাচ্ছি না। আমার খুব ভয় করছে দোস্ত। ভয় পাস না, দেখ হয়তো কোনো কাজে আছে তাই আসতে পারেনি। কিছুই বুঝতে পারছি না। আমি এখন আসছি। কোথায় যাবি? বাসায় যাচ্ছি, ক্লাস করতে মন চাইছে না। নায়কের বাসায় নিজের রুমে বসে আছি, কিছু ভালো লাগছে না। বারবার আরিফার কথা মনে পড়ছে। ও কেমন আছে, কি করছে কে জানে।
আচ্ছা, ওর কি আমার কথা মনে পড়ছে? ও কি আমাকে মিস করছে? এমন সময় আমার রুমে আম্মু আসে। আম্মুকে দেখে বলি, আম্মু কিছু বলবে? হ্যাঁ আব্বু, তোর সঙ্গে একটু কথা বলতে এলাম। হ্যাঁ আম্মু বলো। নুসরাত কাল আসবে আমাদের বাসায়, মাসখানেক পর আসবে বলেছিল, কিন্তু তোর আঙ্কেল বলল কাল আসতে চায়। কি? আম্মু তোমরা কেন এমন করছো? আমি বিয়ে করতে চাই না। তাই বললে কি করে হবে? আমি তোর আন্টিকে কথা দিয়েছি নুসরাতকে আমার বৌমা বানাবো বলে। কিন্তু আম্মু। ফিরোজ, তুই আমাকে কথা দিয়েছিলি বলে আমি ওদের সঙ্গে কথা বলেছি, এখন কেন এমন করছিস? তখন আমি বুঝতে পারিনি, তুমি বলতে আমি না বলতে পারিনি, কিন্তু এখন আমার মন অন্য কিছু চায়। এইসব বলে এখন কিচ্ছু হবে না, কাল নুসরাত আসবে, আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু আম্মু আম্মু আমার কোনো কথা না শুনে রাগ করে চলে যায়। এখন আমি বুঝতে পারছি না কি করব। আমি যে আরিফাকে ভালোবাসি, তার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না, যা করার আমাকেই করতে হবে। এমন সময় রাজা কল করে। কলটা রিসিভ করে বলি, হ্যাঁ বল। বলছি তুই ঢাকা কবে আসবি? আসবো ভাই, আমি কাল না যেতে পারলেও পরশু যাব। কেন, কিছু হয়েছে? হ্যাঁ ভাই, একটা সমস্যা গাড়ি এসে পড়েছে। সমস্যা? হ্যাঁ, তোকে গিয়ে বলছি। ওকে ভাই, জলদি আয়। নায়িকার বাসায়। আমাকে অসময়ে বাসায় আসতে দেখে আম্মি বলে, কি রে মা, তুই এখন বাসায় এলি? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, ঠিক আছে। আজ ক্লাস করতে মন চাচ্ছিল না, তাই চলে এলাম। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে একটু বিশ্রাম কর, আমি রান্নাটা করিনি। ঠিক আছে আম্মি। আমি রুমে গিয়ে ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ওর কথায় ভাবছি। খুব কান্না পাচ্ছে। কেন ওকে না বলতে গেলাম? ও কি কষ্ট পেয়ে হারিয়ে গেল আমার থেকে? তুই কী করে পারলি ছেলেটাকে কষ্ট দিতে? আরও তোর কি ছেলেটার প্রতি একটু মায়া জন্মায়নি? এখন কেন কষ্ট পাচ্ছিস? তখন যদি মেনে নিতিস তবে এখন এত কষ্ট পেতে হতো না। এমন সময় সিফা আমার রুমে এসে বলে, আরু তুমি কি ঘুমিয়ে গেলে? ভাবির গলার আওয়াজ পেয়ে চমকে পেছনে তাকিয়ে বলি, আরে ভাবি, তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ, আমি তোমাকে খেতে ডাকছি। তুমি যাও ভাবি, আমি আসছি। ওকে, জলদি আসো। ভাবি চলে যায়। আমি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে বাইরে এলাম। ভাবি আমাকে খাবার সার্ভ করে দেয়। আমি ভাবিকে বলি, ভাবি আজ অফিসে যাওনি? না, আজ অফিসে তেমন কোনো কাজ নেই। আর তোমার ভাইয়া বললো কিছুদিন ছুটি নিতে, তাই অফিসে মেল করে ছুটির মঞ্জুরি করলাম। এখন কদিন বাসায় থাকবো আর আম্মির সাথে থেকে রান্না শিখবো। ও আচ্ছা, তাই বলো। আমি ডাল ও বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে উঠে গেলাম। 2 দিন পর আমি ভার্সিটিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি ওই বাস এলো। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি লোকের ভিড় ঠেলে বাসে উঠলাম, কিন্তু কোথায়? বাসে তো সে নেই, হেল্পারও ওই ছেলেটা নেই। মনটা আমার আবার খারাপ হয়ে গেল। কলেজ গেটে সাথী ও মেঘা বলে, কি রে, আজকাল কোথায় হারিয়ে গেছিস? আর কোথায়, তোরা তো সবটাই জানিস। আর জানিস আজ ওর বাসে এলাম। কি বলছিস, তাই নাকি? এত উত্তেজিত হওয়ার কিচ্ছু হয়নি। ও বাসে ছিল না, বাসের ড্রাইভার অন্য কেউ, আর হেল্পারও ছিল না। সো স্যাড। আচ্ছা ওসব ছাড়, চল সবাই মিলে আজ রেস্টুরেন্টে যাই। আমি কিছু বলতে যাব, এমন সময় মেঘা আনন্দ হয়ে বলে ওঠে, ঠিক বলেছিস সাথী, চল আমরা কফি খেয়ে আসি। আমি যাব না দোস্ত, তোরা যা। না, তোকে যেতেই হবে। হ্যাঁ চল, মনটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে চল। আশিক ও বাকিদেরকেও ডেকে নে। ওকে চল, আমি ওদের কল করে আসতে বলছি। আমরা সবাই রেস্টুরেন্ট যাওয়ার জন্য রেডি হলাম। সাথে একটা অটো ডাকলো। আমরা অটোতে উঠে বসলাম। অটো চললো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আধা ঘন্টা পর আমরা পৌঁছালাম। সাথী বলল, তোরা যা, আমি ভাড়া মিটিয়ে যাচ্ছি। ওকে যাচ্ছি, তুই আয় জলদি। মেঘাও। আমি রেস্টুরেন্টে ঢুকে একটা টেবিলে বসেছি। এমন সময় আমার চোখ যায় সামনে টেবিলে বসে 2 জন মানুষের দিকে। সামনে ফিরোজ ও একটা মেয়ে বসে কফি খাচ্ছে। মেয়েটাকে দেখে আমার সেই রাগ হচ্ছে। আমার মুখ দেখে মেঘা বলে, ওই তোর কি হলো? ওইভাবে কাকে দেখছিস? ওইদিকে দেখ। বলে সামনের টেবিলের দিকে আঙুল দিয়ে দেখায়। মেঘা সেদিকে তাকিয়ে বলে, তুই চিনিস না কি ওদের? তোকে যার কথা বলছিলাম ওই সেই ড্রাইভার। কি? এটাই ওই ড্রাইভার? ওর সঙ্গে মেয়েটাকে? সেটা আমি কি করে বলবো? এই কয়েকদিন খুব ভালোই আছে, আমি মিথ্যে ওর মায়ে পড়েছি। এমন সময় ফিরোজের চোখ পড়ে আমার উপরে। ফিরোজ আমাকে দেখে কি করবে বুঝতে পারে না।
এদিকে আমি, অন্যদিকে ওই মেয়েটা। ফিরোজ আমাকে দেখে বুঝতে পারে আমি রেগে আছি, তাই কি করবে বুঝে উঠতে পারে না। সে ফোন বের করে রাজাকে কল করে বলে, রাজা তুই জলদি রেস্টুরেন্টে আয়, খুব দরকার। কি হলো তোর আবার? আগে আয়, এলেই বুঝতে পারবি। ওকে, আসছি, 10 মিনিট। ফিরোজ কল কেটে আবার একবার আমার দিকে তাকায়। আমি মুখ ফিরিয়ে নিই, তা দেখে ওর মন খারাপ হয়ে যায়। এদিকে মেয়েটা ফিরোজকে বলে, কি হলো ফিরোজ, ওইদিকে বারবার কি দেখছো? কিছু না, এমনি। তুমি কফি খাও। কি করে খাবো, তুমি যদি অন্যদিকে ধ্যান দাও? আরে আসি তো, আমার দেন অন্যদিকে কোথাও নেই। আর কয়েকদিন পর আমাদের বিয়ে, অথচ তোমার সেদিকে ধ্যান নেই। তুমি কি ভাবছো আজকাল? আমার তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে নুসরাত। হ্যাঁ বলো না। এখন না। ওদের কথা বলতে বলতে সাথী, আশিক আর বাকিরাও চলে আসে। আশিক আসে আমার পাশে বসে, আমার হাত ধরে। তা দেখে ফিরোজ চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তা দেখে ভাবলাম, ও একটা অন্য মেয়ের সাথে বসে আছে, আর আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি? ও থাকুক ওই মেয়ের সঙ্গে। এই বলে আমি আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে লাগি। গল্প করলো, ধ্যান আমার ওর দিকেই আছে। দেখছি মেয়েটা কথা বলতে বলতে বারবার ওর হাত ধরে নিচ্ছে। এমন সময় রাজা আসে। রাজাকে দেখে টেবিল থেকে উঠে রাজার কানের কাছে মুখ নিয়ে ফিরোজ বলে, ভাই আমাকে বাঁচা। বাচ্চা মানে? তোর আবার কি হলো? ফিরোজ আরিফার দিকে মুখ করে চোখের ইশারায় রাজাকে বলে, ওই দেখ ভাই, ওইদিকে আরিফা আর এদিকে নুসরাত। আরিফা কি ভাবছে নুসরাতকে দেখে, তাই টেনশন হচ্ছে। টেনশন করিস না ভাই, তোর ভাই আছে না তোর সঙ্গে, আমি সব ম্যানেজ করে নিচ্ছি। থ্যাংক ইউ ভাই, কিছু একটা কর। তুই আরিফার সঙ্গে আমার একবার কথা বলার সুযোগ করে দে। ওকে, আমি করছি, 1 মিনিট দাঁড়া। আমি ওইদিকে অপেক্ষা করছি, আর তুই নুসরাতকে হোটেলে পাঠানোর ব্যবস্থা কর। হ্যাঁ করছি, একটু অপেক্ষা কর, তারপরেই দেখতে পাবি। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে দাঁড়ায় রেস্টুরেন্টের সামনে। গাড়ি থেকে একজন নামে, তাকে দেখে আমি অবাক হলাম। আমি মনে মনে ভাবি, এ তো রাহুল সিনিয়র, ও এখানে কেন? রাহুল যাতে আমাকে দেখতে না পায় তাই আমি মুখ লুকিয়ে নেই। রাহুলকে দেখে মেয়েটা বলে, ভাইয়া তুই এখানে? হ্যাঁ, আমাকে তো দুলাভাই মেসেজ দিয়ে রাখলো। ফিরোজ তুমি ভাইয়াকে ডাকলে? হ্যাঁ, তুমি এখানে এসেছো, অথচ তুমি তোমার মামার বাসায় যাবে না, তাই হয়? তাই তো আমি রাহুলকে ডাকলাম। ঠিক করেছো দুলাভাই। বোন চল, আম্মু সালমা তোকে দেখলে খুব খুশি হবে। অগত্যা কোনো উপায় না থাকায় মেয়েটা রাহুলের সঙ্গে চলে যায়। ফিরোজ রেস্টুরেন্টের বাইরে গিয়ে একটা গাছের নিচে অপেক্ষা করে। এদিকে রাজা আরিফার কাছে আসতে গিয়ে সাথীর সঙ্গে ধাক্কা খায়। সাথীর হাতের কফি রাজার গায়ে পড়ে যায়। সাথী পড়ে যেতে গেলে রাজা তাকে ধরে নিয়ে বলে, আপনি ঠিক আছেন মিস? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। আপনার তো মনে হয় জ্বলে গেল গরম কফি। না, তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু আপনি কে, আর আমাদের এখানে কি? আমি রাজা খান, আমার ওনার সঙ্গে একটু কথা আছে তাই এলাম। কথাটা আমার দিকে তাকিয়ে বলে রাজা। রাজার কথা শুনে সাথী বলে, আপনার সঙ্গে আমার বন্ধুর কি কথা থাকতে পারে? সাথী তুই চিনিস? হ্যাঁ চিনি, উনি রাজা। আমি যে বাসে প্রায় ভার্সিটিতে আসি, উনি সেই বাসের হেল্পার। আচ্ছা, তা আপনার ওর সঙ্গে কি কথা আছে? সেটা আমি ওনাকেই বলি। এই বলে রাজা আমার সামনে বসে বলে, মিস আরিফা, আমার আপনার সঙ্গে একটা কথা ছিল, যদি একটু শুনতেন। কি বলুন? এখানে নয়, একটু আলাদা কথা বলতে পারি? এই কথাটা শুনে আমি একটু অবাক হয়ে সবার মুখের দিকে দেখি, তারপরও আমার মুখের দিকে দেখছে। আমি রাজাকে বলি, কি কথা এখানে বলুন না, ওরা আমার বন্ধু হয়, ওদের সামনে বলতে পারেন। কিন্তু? কোনো কিন্তু না, যা বলার এদের সামনেই বলুন। ওকে, তবে শুনুন, আপনি আমার বন্ধু ফিরোজকে জানেন? আপনার বন্ধু? বাস ড্রাইভার। ও আচ্ছা, উনি আপনার বন্ধু হন? জি, আমরা দুজন বন্ধু। আমার বন্ধু আমাকে কিছু বলতে চায়। আপনার বন্ধু খুব ব্যস্ত মানুষ, আমার সঙ্গে কথা বলার সময় আছে? আজ 1 সপ্তাহ হয়ে গেল, কোনো খবর আছে? ওই দিন কক্সবাজার থেকে আসার পর উনি হাওয়া হয়ে গেলেন। আপনার সব অভিযোগ আমার বন্ধু মিটিয়ে দিবে, আপনি একবার ওর সঙ্গে কথা বলুন। আমি সবার দিকে তাকাতেই সাথী বলে, ঠিক আছে, একবার যা, দেখ কি বলে। ওকে, আপনার বন্ধু কোথায়? রেস্টুরেন্টের পেছনে পাম্প গাছের নিচে দাঁড়িয়ে আছে আপনার জন্য। ওকে, আসছি। আমি সবার থেকে পারমিশন নিয়ে রেস্টুরেন্টের পিছনে যাই। গিয়ে দেখি ও পিছনে ফিরে দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে গিয়ে বলি, আমাকে ডেকেছিলেন? ও আমার গলার আওয়াজ পেয়ে বলে, ও তুমি এসেছো, এখানে বসো।
বলে আমাকে একটা বেঞ্চে বসিয়ে দিয়ে বলে, তুমি কি রাগ করছো? আমি কিছু না বলে মুখ ফুলিয়ে বসে আছি। ও আবার বলে, দেখো, আমি ইচ্ছা করে কিছু করিনি, তুমি বিশ্বাস করো, আমি শুধু তোমাকে ভালোবাসি। তখন আমি অভিমান সুরে বলি, তাহলে ওই মেয়েটাকে যে বারবার আপনার হাত ধরছিল? আসলে ওর নাম নুসরাত। আম্মু আমার বিয়ে ওর সঙ্গে ঠিক করেছে, কিন্তু আমার ওকে একদম পছন্দ নয়। আম্মুকে বলেছি, আম্মু শুনছে না, বরঞ্চ জোর করে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। আপনার আম্মু জোর করে পাঠালেন, আর বাধ্য ছেলের মতো আপনি ওকে নিয়ে চলে এলেন? জেলাস? আপনি ওকে দেখে জেলাস ফিল করছেন? সেটা যদি আপনি বুঝতেন তাহলে এমন প্রশ্ন করতেন না। তা কি বুঝি না শুনি? ওই দিন আমাকে প্রপোজ করার পর হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন আপনি জানেন? সেই দিনের পর থেকে আপনাকে কত খুঁজেছি। আমি ভেবেছিলাম আপনি কষ্ট পেয়ে চলে গেছেন কোথাও। না, আপনি তো মহা খুশিতে আছেন, হবু বউকে নিয়ে ঘোরাফেরা করছেন, মজাই তো আছেন। আমার কথা শুনে ফিরোজ বলে, আরু, তুমি আমার কষ্ট নিয়ে ভাবছিলে? তুমি আমাকে খুঁজেছিলে? তাতে আপনার কি? হ্যাঁ, আরেকটা কথা, আপনি আমাকে এই নামে ডাকবেন না। আমি ডাকবো আমার ভালোবাসার মানুষকে আমার ভালোবাসার নামে ডাকবো, তাতে তোমার কি? কে আপনার ভালোবাসার মানুষ? আমি আপনার কেউ না। তাই তুমি আমার কেউ না? ঠিক আছে, তাহলে আমি কি আম্মুকে বলি আম্মুর পছন্দ করে মেয়েকে আমি বিয়ে করতে রাজি। একবার পা বাড়িয়ে দেখান দেখি। যদি আপনার পা ভেঙে আপনার হাতে না ধরিয়ে দিয়েছি তো আমার নামও আরিফা আক্তার মিম নয়। এত রাগ? হ্যাঁ, আপনি শুধু আমার, আর কারো নয়। আপনাকে যদি ওই মেয়েটার সঙ্গে আবার দেখি তাহলে দেখবেন কি হয় আপনার। আমার কাছে কটা মাথা যে আমি তোমার সঙ্গে পাঙ্গা নেব? আই লাভ ইউ আরু। আই লাভ ইউ টু ফিরোজ। ফিরোজ কত বড় নাম। তুমি আমার একটা ছোট নাম দাও যেটা শুধু তুমি ডাকবে আমাকে। আমি কি নাম দেব আপনাকে? আমি জানি না, আপনাকে দিতে হবে ম্যাডাম। আমি অনেক ভেবে চিনতে ওকে একটা নাম দিলাম, সেটা শুধু একান্তই আমার ডাকার অধিকার, আর কারো না, দর্শক তোমাদেরও না। এমন সময় সেখানে রাজা এসে বলে, লাভ বার্ডস আসতে পারি? আমি রাজাকে দেখে একটু অবাক হই। রাজা আমাকে বলে, এবার কি আমি আপনাকে ভাবি বলতে পারি? আপনার নাম ধরে ডাক দিয়ে আমার ভালো লাগে না। আমি ওর কথা শুনে বললাম, ওকে, ডাকতে পারেন যদি আপনার বন্ধু চায়। আমি চাইবো না কেন, আমি অবশ্যই চাই ও তোমাকে ভাবি বলে ডাকুক। ওকে, আপনারা এখন কথা বলুন, আমি আসছি। শোন, একবার আব্বুকে কল করে বলবি কাল যেন। কথাটা বলতে গিয়ে আটকে যায় আর কথা ঘুরিয়ে দিয়ে বলে, আমি আসছি, তুই যা। ওকে ভাই। ওইদিকে সাথী বলে, এই মেয়েটা কোথায় গেল? ছাড়, নতুন বিএফ পেয়েছে, একটু একা থাকতে দে। হ্যাঁ, মেঘা ঠিক বলেছে, ও অনেক কষ্ট পেয়েছে এই কয়দিন, ওকে একটু একা সময় কাটাতে দে। আমরা বাসায় যাই আর ওকে মেসেজ দে আমরা বাসায় চলে যাচ্ছি। ওকে ডান, চল তবে। সাথী ও বাকিরা বাসায় চলে যায়। আরিফার ফোনে একটা রিংটং করে একটা মেসেজ আসে। মেসেজের আওয়াজ পেয়ে ফিরোজ বলে, কার মেসেজ? আমার বন্ধুরা মেসেজ দিয়েছে। কি বলছে? ওরা বলেছে ওরা বাসায় চলে যাচ্ছে, আমিও যেন আপনার সঙ্গে বাসায় ফিরে যাই। তোমার বন্ধুদের বুদ্ধি আছে মানতে হয়। আরিফা একটু অবাক হয়ে বলে, মানে? ওরা তুমি বুঝবে না, মাথা মোটা। কি বললে তুমি? আমি মাথা মোটা? আই লাভ দিস। কি তুমি আবার বলে ইউ লাইক দিস? আরে পাগল মেয়ে, তোমার কথাটা শুনে বললাম, আমার কথায় না। আমার কথা শুনে মানে? আমি কি বললাম? এই যে রাগের মাথায় তুমি আমাকে তুমি বললে। আমি ওর কথা শুনে একটু লজ্জা পেয়ে বলি, ধ্যাত, তুমিও না খুব দুষ্ট। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের ফিরতে হবে। হ্যাঁ চলো। ওইদিকে আবারও রাজার সঙ্গে আরিফার বোনের দেখা হয়। বোনকে দেখে রাজা বলে, আরে আপনি? ভাইয়া আপনি? এদিকে কোনো কাজ ছিল? না না, আমি এদিকেই থাকি, ওই পাশের গ্রামে আমার বাসা। আচ্ছা, আপনি কি শুধু হেল্পারই করেন? সেসব পরে বলছি, তার আগে আপনার নাম বলুন তো। এ নিয়ে আপনার সঙ্গে দুবার দেখা হলো, অথচ আপনার নামটাই জানা হলো না। হ্যাঁ ঠিক বলেছেন, আমি আপনার নাম জানি, অথচ আপনি আমার নাম জানেন না। কি করে জানবো? আপনি কি একবারও বলেছেন আপনার নাম? সেটাও ঠিক কথা, আমার নাম আলিয়া আক্তার মেহেক। ভেরি বিউটিফুল নেম। চলুন আপনাকে এগিয়ে দিই। তা এখন আপনি কোথায় গিয়েছিলেন? বান্ধবীর বাড়ি। আচ্ছা, আপনার স্টাডি কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো।
ওইদিকে আর একজন মহারানী নিজের বিছানায় গা এলিয়ে দিয়ে সকালে রেস্টুরেন্টের কথাগুলো ভাবছে আর মুচকি মুচকি হাসছে। তার এই হাসি দেখার কেউ নেই, কারণ সে একা থাকে হস্টেলে। বাবা মা ভাইয়া বোন সবাইকে ছেড়ে পড়ে আছে এখানে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আরিফার প্রিয় বান্ধবী সাথী। চলুন দেখি ও কি ভাবছে, সেটা ওর নিজের মুখেই শুনে আসি। ছেলেটা সেই নেভেলের হ্যান্ডসাম, কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবে। আচ্ছা, উনি কি জিএফ আছে নাকি উনি সিঙ্গেল? আবার কি দেখা হবে আমাদের? দেখা হতেই পারে যদি আরিফার সঙ্গে থাকি। ওই ছেলেটা তো আরিফার বিএফের বন্ধু হয়, এর মানে ওর কাছেই ছেলেটার খবর পাবো। আরিফা ওর ভাবনায় বেঘাত ঘটিয়ে ওকে কল দিয়ে বলল, সাথে আমার কল ধরতে একটু দেরি করে। তখন আমি একটু রং নিয়ে বলি, কি ব্যাপার আজকাল কোথায় এত ব্যস্ত যে ফোন ধরতে এত সময়? আগে তো এত দেরি হতো না। সাথী থতমত খেয়ে বলে, কি 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 সব বলছিস? আমি আবার কোথায় ব্যস্ত থাকবো পাগল? তুই বল, কল করেছিস কেন? কাল একটা এক্সট্রা ক্লাস আছে, মনে আছে তো নাকি ভুলে গিয়েছিস? ও দেখি সত্যি সত্যি ভুলে গেছে। ও আমতা আমতা করে বলে, না মানে ও আসলে। মানে টেনে বলতে হবে না, তোর এক্সট্রা ক্লাস আমাকে মনে করে দিতে হয়। তুই আমার বেস্টি, তাই তুই আমাকে মনে না করে দিলে আর কে করিয়ে দিবে? আচ্ছা ওসব তো বুঝলাম, এখন বলতো কার ধ্যানে মশগুল ছিলি? তুইও না, কি যে বলিস, এমন কোনো ব্যাপার নয়। সেটা তোর কথা শুনে বুঝতেই পারছি। এখন কি আমাকেও বোকা বানাবি? সাথী নিরুপায় হয়ে বলে, আসলে আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কি হচ্ছে। কেন, কি হচ্ছে শুনি? আমার মনে হয় আই এম ইন লাভ আরিফা। কি বলছিস? তাই নাকি? তা কে সে লাকি গার্ল? তোর বিএফের বন্ধু আছে না, ওকে দেখেই মনে কেমন কেমন হচ্ছে। হ্যাঁ বুঝলাম, আমাদের মহারানী প্রেমে পড়ে গেছে। কথাটা শুনে সাথী রাগ করার নাটক দেখিয়ে বলে, চুপ কর, নিজের বয়ফ্রেন্ডের দিকে নজর দে, আমার কথা ভাবতে হবে না। সে তো দিব, সেটা নিয়ে ভাবতে হবে না। এমন সময় সিফা ও মেহেক আমার রুমে আসে। তাদের দেখে আমি বলি, তোমরা এখানে কিছু বলবে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে এলাম। ও আচ্ছা, তা বলো কি বলতে এসেছো? কি করছিলে? এই একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, নাম কি? ওর নাম সাথী। সাথী নামটা খুব চেনা চেনা লাগছে। আচ্ছা তাই নাকি? এমন নামের তো অনেকই হয়। হ্যাঁ তাও ঠিক। আমি সিফা কথা বলছি, এমন সময় খেয়াল করি বোন চুপ করে অন্য জগতে ভাসছে। আমি বোনকে ঠেলা দিয়ে বললাম, ওই স্বপ্নপুরী কোন জগতে আছিস? আমার ঠেলা খেয়ে স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে বলে, কি যে বলিস না তুই, আমি আবার কোন জগতে থাকবো? আমি তো তোদের কথা শুনছিলাম। আচ্ছা তাই, তা বলতো আমরা কি কথা বলছিলাম? আমার প্রশ্ন শুনে বোন ভ্যাবাচেকা খেয়ে বলে, ওই তো তোরা, ওই 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 যে ওই তোরা। ওই এরপর কিছু আছে বলে আমিও সিফা হেসে উঠি। আমরা হাসতে বোন রাগ করে বলে, ধুর, তোদের সঙ্গে কথাই বলবো না, আমি গেলাম আমির কাছে। বলে বোন এক দৌড়ে আমার রুম থেকে বেরিয়ে যায়। আমিও ভাবি, দুজন বোনের কীর্তি দেখে পাগলের মতো হাসতে থাকি। তারপর ভাবি বলে, আচ্ছা তুমি গল্প করো বান্ধবীর সাথে, আমি দেখি আমি কি করছি। ওকে ভাবে, আমি একটু বই নিয়ে বসি। ভাবি চলে যায়, আমি পড়ার টেবিলে গিয়ে বসি। ওইদিকে রাহুল নুসরাতকে বলে, বোন তুই এখানে কবে এলি? আর আমাদের সঙ্গে একবার দেখা করারও ইচ্ছে হলো না? আমি এসেছি এখানে মেইনলি ফিরোজের জন্য। আজকাল ওকে অন্যরকম মনে হচ্ছে, তাই ওর পাশে থেকে ওকে বুঝতে চাইছি। কেন, দুলাভাইকে নিয়ে কোনো রহস্য হচ্ছে? জানি না, ওকে দেখে আজকাল সন্দেহজনক লাগছে। আমার মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে চায় না। কি বলছিস? এমন মনে হচ্ছে তোর? ঠিক আছে, তোর যদি এমন কিছু মনে হচ্ছে তবে আমি দুলাভাইকে নজরে রাখবো। থ্যাংক ইউ ভাইয়া। পড়তে ভালো লাগছে না, তাই ওকে কল করি। ও কল রিসিভ করে বলে, কি করছো জান? পড়তে বসেছিলাম, কিন্তু পড়ার মন নেই, তাই ভাবলাম একটু তোমার সঙ্গে কথা বলি। আচ্ছা তাই? আমার জানটা আমাকে খুব মিস করেছে। জি মশাই, আপনাকে খুব মিস করছিলাম। কি করছো তুমি? আমিও তোমাকে খুব মিস করছিলাম। জান, একটা কথা বলবো? বলো, কি বলবে? একটা কিস দাও না। ধ্যাত, কি বলছো এসব? কেউ শুনে ফেললে কি হবে? কে শুনবে? কেউ শোনার নেই। তোমার না থাকতে পারে স্যার, আমার আছে। আমার বাড়িতে কেউ শুনে ফেললে কি হবে? প্লিজ জান, একটা দাও। আচ্ছা ঠিক আছে, একটা। আর চাইবে না? ওকে, একটা, আর বলবো না।
আমি ফোনটা মুখের কাছে নিয়ে আস্তে করে একটা চুমু দিয়ে দিই। ফিরোজ চুমুটা পেয়ে বলে, হাই জান, मैं तो मार गया। তুমি এত সুন্দর চুমু দিতে পারো, আমি তো ভাবতেই পারছি না। ওর কথাগুলো শুনে আমার খুব লজ্জা লাগে। আমি ওকে বলি, ধ্যাৎ তুমি না খুব বাজে, কী সব বলো, যাও আমি কল রাখছি বলে ফোনটা কেটে দিই। ওইদিকে ফিরোজ রাজাকে কল করে, রাজা কল রিসিভ করে বলে, হ্যাঁ ভাই বল। ভাই তুই আজ কোথায় গেলি? এখন একবার হোটেলে এলি না? আসছি ভাই, একটু ওয়েট। তোর তো এখন এখানে থাকার কথা ছিল। বাড়িতে একটু কাজ ছিল, আসছি। ওকে জলদি আয়। আমি বসে বসে একটু আগের কথাটা মনে করে লজ্জা পাচ্ছিলাম। ওইদিকে রাজা মিনিট 15 বাদে ফিরোজের কাছে যায়। ফিরোজ রাজাকে বলে, রাজা ভাই আমার, এবার কিছু একটা কর, আম্মুকে বোঝা আমি আরুকে ছাড়া আর কাউকে মনে জায়গা দিতে পারবো না। ঠিক আছে ভাই, আমি আন্টিকে বোঝাবো। 2 দিন পর আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এমন সময় সাথী আর আশিক আসে সেখানে। আমাকে দেখতে পেয়ে বলে, আরু তুই এখানে, চল আমাদের সঙ্গে। আমার বাস চলে আসবে, তোরা যা। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে যাবি কেন? তোর তো বাস ড্রাইভার বিএফ আছে, বিএফের সঙ্গেই যাবি। আমি আবার ওদের একটু রাগ দেখিয়ে বললাম, তোরা এবার একটু বেশি বেশি বলছিস। ঠিক আছে চল যাচ্ছি। আরে না, অপেক্ষা কর, তোর বিয়ে পেশে আবার একা একা যাবে। তোরা চুপ করবি, চল এখন গাড়িতে উঠে বসি। আশিক সামনে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি ওর সাথে পিছনে বসে কথা বলতে বলতে যাচ্ছি। এমন সময় ফিরোজ কল দেয়। কলটা দেখে কলটা রিসিভ করতে গেলে সাথী মজা করে বলে, হ্যাঁ হ্যাঁ, বিএফের ফোন আসতে আমাদের ভুলে যাচ্ছে। তোরা আবার শুরু করলি তো। কথা বলতে বলতেই আমরা কলেজে পৌঁছে গেলাম। আমি ক্যাম্পাসের মাঠের মধ্যে বসে আছি। আশিক, মেঘা ও বাকিরা। এমন সময় সাথী নুসরাতকে দেখতে পাই। নুসরাতকে দেখে সাথী বলে, তোরা বস, আমি একটু আসছি। কোথায় যাবি এখন? বলছি একটু বস। এই বলে সাথী চলে গেল। আমি আশিককে বলি, কী ব্যাপার, সাথী কোথায় গেল? বুঝতে পারলাম না তো, দেখি এসে কি বলে। হ্যাঁ সেটাই। সাথী নুসরাতের কাছে যেতে নুসরাত সাথীকে দেখে জাপটে ধরে। তা দেখে আমি অবাক হলাম আর মনে মনে ভাবলাম, এ তো সেই মেয়েটা না যে ফিরোজের সঙ্গে ওই দিন রেস্টুরেন্টে ছিল। ওর সাথে সাথীর কি সম্পর্ক? আর সাথী না এলে জানতে পারবো না। এদিকে নুসরাত সাথীকে বলে, সাথী তুই এখানে? আমি তো জানতাম না তুই এখানে আছিস। তোর ভাইয়াও আমাকে একবারও বলেনি কেন? ভাইয়া ও এখানে আছে নাকি? ভাইয়া ভাইয়া তো আমার সঙ্গে দেখা করেনি। কি বলছিস? তোর ভাইয়া তোর সঙ্গে দেখা করেনি? না, ভাইয়া একবারের জন্য আমার কাছে আসেনি। এটা ঠিক করেনি, ওর খবর আছে। এই বলে সাথী রাগে গজগজ করতে করতে আরিফদের কাছে এসে বলে, ওর এত বড় সাহস, এখানে আছে অথচ একবারের জন্য আমার সাথে দেখা করতে এলো না। ওর যে কি হতে চলছে ও জানতেই পারছে না। ওর গজগজ শুনে আমরা সবাই বলি, এই তোর আবার কি হলো? এভাবে কাকে বকে যাচ্ছিস? কাকে আবার? আমার গুণধর ভাইকে শোনাচ্ছি। শুনতে আর পাচ্ছি কোথায়? আমি একবার ওকে পাই, তারপর ওকে দেখবো আমি কে। আমার সঙ্গে দেখা না করে আসার মাসুল ওকে পেতে হবে। আচ্ছা সেসব তো বুঝলাম, কিন্তু ওই মেয়েটাকে যার সঙ্গে দেখা করে এলি? ওটা আমার হবু ভাবি নুসরাত। ওর সঙ্গে দেখা হলো বলে না জানতেই পারলাম ওই আপাতত এই শহরে আছে, কিন্তু আমার সঙ্গে একবারও দেখা করতেই আসেনি। এটা ভারী অন্যায় করেছে। একই শহরে আছে, যখন তখন দেখা করার দরকার ছিল। হ্যাঁ একদম। আচ্ছা সাথী, তোর ভাইয়াকে কেমন দেখতে? তুই আবার কি নিয়ে পড়লি? ওর কথা বাদ দে, চল ক্লাসে যাই। ঠিক আছে তোরা ক্লাসে যা, আমি একটু পরে আসছি। তুই আবার কি করবি? কি আর করবে, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবে, তাই একটু দেরি হবে। তোরা আবার শুরু করলি? তোরা যা এখন, আমি আসছি। ওরা চলে যায়। আমি ফিরোজকে কল করি। ফিরোজ কল রিসিভ করে বলে, হ্যাঁ আরও বলো, কি করছো তুমি? এই তোমার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম একবার কল করে দেখি। আচ্ছা তাই, আমাকে মিস করছিলে তুমি? হ্যাঁ একটু। শোনো না, একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ বলো। আজ বিকেলে ভার্সিটির শেষে এক কাপ কফি খেতে যাবে প্লিজ? ওকে যাব। আই লাভ ইউ মাই সুইট হার্ট। হয়েছে, এবার আমি কল রাখছি, ক্লাসে যাব, বন্ধুরা অপেক্ষা করছে। ওকে যাও, আমি ভার্সিটির শেষে তোমার জন্য অপেক্ষা করবো কলেজ গেটে। ওকে। আমি ফোনটা রেখে ওদের কাছে গেলাম। এক এক করে সব ক্লাস শেষ করতে করতে 5টা বেজে যায়। আমি ওদেরকে বলি, আচ্ছা শোন, আমি একটু ওর সঙ্গে কফি শপে যাচ্ছি, তোরা কিছু মনে করিস না,
পরের বার তোদের সবাইকে নিয়ে ওর সঙ্গে পরিচয় করে দিব। কথা বলতে বলতে ওকে গেটের বাইরে দেখতে পাই। তখন ওদের বাই বলে নিচে আসি। তখনই মেঘা সাথীকে বলে, এই যা, ও তো ফোনটা ফেলেই গেল। কই আমাকে দে, আমি ওকে দিয়ে আসছি। এই বলে সাথী ফোনটা নিয়ে আমার নাম ধরে ডাকতে ডাকতে আমার পিছনে এসে দাঁড়িয়ে বলে, ওই আরু, তুই তোর ফোনটা ফেলে এসেছিস, এই নে তোর ফোন। আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিতেই ফিরোজ সাথীর দিকে ঘুরে বলে, থ্যাঙ্কস আপনাকে। যেই সামনে তাকিয়েছে দুজন দুজনকে দেখে অবাক। ফিরোজ আমতা আমতা করে বলে, সাথী তুই? ভাইয়া তুই এখানে? বাবা তুই এখানে আছিস, চুপি চুপি প্রেম করছিস, অথচ একবার আমার সঙ্গে দেখা করিসনি। আমি ওদের দুজনের কথা শুনে অবাক। এদিকে ফিরোজ বুঝতে পারছে না কাকে কি বলবে, এদিকে আমি অন্যদিকে ওর বোন। আমার তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সাথে রাগ করে যেতে গেলে ফিরোজ সাথের হাত ধরে বলে, বোন একটা কথা আমার শোন, আমি তোর সঙ্গে দেখা করতাম কিন্তু করতে পারিনি, তার কারণ। তুই আর কারণ কি দেখাবি? তোর কারণ তো তোর বাইকের পিছনে বসে আছে। তুই তোর বিজনেস ছেড়ে এখানে পড়ে আছিস একটা মেয়ের জন্য। তোর না আর কদিন পর বিয়ে, তুই এক ধার থেকে সবাইকে ঠকিয়ে যাচ্ছিস। বোন কী সব বলছিস? তুই চুপ কর, তোকে সব বুঝিয়ে বলবো। একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোর কোনো কথা শুনতে চাইনি। তোর যেটা ভালো লাগে কর। আর আরু, তুই এত লোভী জানতাম না। একটা বড়লোক ছেলে দেখে তার পিছনে পড়ে গেলি। আমি কিছু বলতে যাব তার আগে ফিরোজ সাথীকে বলে, বোন তুই কিছু জানিস না, ওকে ওইভাবে বলিস না। ও সো সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। ও তো তোর জিএফ, ওকে বললে তো তোর লাগবেই। ওদের দুজনের মধ্যে ঢুকে আমি বলি, 1 মিনিট সাথী, তুই কি বললি ও বিজনেস করে? হ্যাঁ করে। বোন চুপ কর, আরও তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সব বলবো। আপনি চুপ করুন, একটাও কথা বলবেন না। সাথী বল, ও কিসের বিজনেস করে? বোন তোর পায়ে পড়ি, ওকে কিছু বলিস না। আর আরও আমি বলছি তো, আমি তোমাকে সব খুলে বলবো। আমার আপনার সঙ্গে কোনো কথা নেই। আপনি এতদিন যা করেছেন তাই করুন। সাথী তুই বলবি নাকি আমি চলে যাব? ভাইয়া এশিয়ার টপ বিজনেস কিং ফিরোজ খান, ওর আগে পিছে বডিগার্ড থাকে। কথাগুলো শুনে আমার মাথার জন্য আকাশ ভেঙে পড়েছে। সাথী একটা একটা করে কথা বলছে আর আমার মাথার উপর বাস পড়ছে। আমি আর এই মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে ফিরোজকে বলি, আই হেট ইউ ফিরোজ, আমি তোমাকে আর যেন আমার আশেপাশে না দেখি। আমার কথা শুনে সাথী অবাক হয়ে যায়। দূর থেকে বিরত মেঘা ও আশিক সব দেখছিল। সাথী ফিরোজকে বলে, এটা কি হলো? যেটা হওয়ার না সেটাই হয়ে গেল। তোকে বললাম চুপ কর, আমি তোকে সব বলবো, কিন্তু তুই আমার কথা না শুনে ওকে সব বলে দিলি। মানে কি? আরও জানে না তুই কোটিপতি? না, ও কিছু জানে না, আর আমি এটাই তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার কথা না শুনে ওকে সব বলে দিয়েছিস, আর ও আমাকে ভুল বুঝে চলে গেল। তুই বড় লোক এটা জানার পর ওর রাগের কারণ কি? তুই এই ঠিকানায় আসবি, তোকে সব বলবো। এখন এখানে দাঁড়িয়ে কিছু বলতে পারবো না। ওকে, আমি আসবো। আমি বাসায় এসে বিছানায় শুয়ে ফিরোজের কথাগুলো ভাবছি। ও আমার সঙ্গে এমনটা কী করে করতে পারলো? আমি এই জন্যই বড়লোকদেরকে ঘৃণা করি। ওরা ধোকা দেওয়া ছাড়া আর কিচ্ছুই পারে না। আই হেট ইউ ফিরোজ, আই হেট ইউ। ওইদিকে মেঘা ও আশিক এসে সাথীকে বলে, সাথী এটা কি হলো? আরও কোথায় গেল? আর ওই বাইকওয়ালাকে? ইয়ার, আমি না জেনে একটা ব্লান্ডার করে ফেলেছি। তুই আবার কি করেছিস? আমার জন্য আরও আমার ভাইকে ভুল বুঝে চলে গেল। তোর কথা কিছুই বুঝতে পারছি না। আগে আমি পুরোটা জানি, তারপর তোদের বলবো। আমি শুয়ে আছি দেখে বোন এসে বলে, আবির তুই এখন শুয়ে আছিস? দেখ কে এসেছে আমাদের বাসায় এতদিন পর। কে এসেছে? স্নেহা আপু এসেছে। কি তাই নাকি? কোথায় ও? ওর সঙ্গে কথা নেই, যা ভাইয়ের কাছে গিয়ে আমাকে একটা কল করে নি। এমন সময় স্নেহা এসে আমাকে জড়িয়ে ধরে মুখটা শুকনো করে বলে, সরি রে দোস্ত, আমি ব্যস্ত ছিলাম। ভাইয়ার শালির বিয়ে, তারপর ভাবির ডেলিভারি, সব নিয়ে খুব প্রেশারের মধ্যে ছিলাম রে। হয়েছে, এখন বল, এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই বল, তোর নতুন কলেজ কেমন লাগছে? নতুন বন্ধুবান্ধব হলো? হ্যাঁ হয়েছে, ওরা খুব ভালো। আর এই দেখ, ওরা আমাকে একটা ফোনও কিনে দিয়েছে। ফোনের কথা শুনে স্নেহা রাগ করে বলে, বাবা খুব ভালো, নতুন বন্ধু হয়েছে, ফোনও দিয়েছে। এখন আমার তোর দরকার নেই, আমি তো তোর কেউ না। তুই এমন করে বলছিস কেন? তুই ভুলে গেছিস আমি একদিন তোকে ফোন কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু সেদিন
আমার থেকে তুই ফোন নিসনি, আর আজ নতুন বন্ধুরা ফোন দিল আর তুই নিয়েছিস। তুই ভুল বুঝিস না, আমি নিতে চাইনি, ওরা জোর করে দিয়েছে। আমার থেকে কেন নিতে পারলি না? আচ্ছা বাবা, সরি, আর কখনো হবে না। এবার থেকে যা দিবি তাই নেব, আর কখনো না বলবো না। ওকে, মনে থাকে যেন। স্নেহার সঙ্গে কথা বলছি, এমন সময় সাথী কল দেয়। আমি কল রিসিভ না করে একধারে রেখে দিই। তখন স্নেহা বলে, কি রে, কলটা ধর, কে করেছে? ও ইম্পর্টেন্ট নয়, তুই বল আন্টি আঙ্কেল কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আন্টিকে দেখলাম না, আন্টি কোথায়? আমি জানি না, আম্মির সঙ্গে আমার দেখা হয়নি। এমন সময় সিফা এসে বলে, আরু আমি পাশের বাসায় গেছে। আচ্ছা, ভাবির জন্য কিছু? আমার শেষ করতে না দিয়ে বলে ওঠে, তোমাকে কিছু বলতে হবে না, মেহেক বলেছিল তোমার বন্ধু এসেছে, তাই আমি নাস্তা নিয়ে এসেছি। দোস্ত, এই মেয়েটাকে তুই ওনাকে ভাবি বলছিস কেন? ও ভাইয়ার বউ সিফায়েত। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাবি। দেখলাম ভাবির কথা শুনে ওর মুখটা কেমন যেন হয়ে গেল, বুঝলাম না হঠাৎ এর আবার কি হলো। ওইদিকে রাজা ফিরোজকে বলে, কিরে ভাই, তোর এই অবস্থা কেন? মনে হচ্ছে তোর ওপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। সব শেষ হয়ে গেছে ভাই। যাকে পাবার জন্য বিজনেস ছেড়ে এখানে থাকলাম, ড্রাইভার সাজলাম, সে আজ আমার সত্যিটা জানার পর আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন কার মায়ায় হারাবো বল? রাজা সব শুনে অবাক হয়ে বলে, এইসব তুই কি বলছিস? আর এসব হলো কেমন করে? আমার বোনের জন্য। বোন মানে? নিতু? কিন্তু নিতু কি করে? নিতু না, আমার আরেক বোন, যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি এখানে আছি, অথচ আমি ওর সঙ্গে দেখা করিনি বলে ওর আগে আরুকে সব বলে দিয়েছে। তার থেকে বড় কথা, আমার বোন আরু ওর বন্ধু হয়। কি, তোর আরো কোনো বোন আছে নাকি? জানতাম না। আর যা করেছে ঠিক করেছে। তুই তোর বোনের সঙ্গে দেখা করবি না কেন? ভাবি ইম্পর্টেন্ট মানলাম, কিন্তু তার সাথে বোনকেও তো সময় দিতে হবে। আমরা দুজনে কথা বলছি, এমন সময় সেখানে সাথী আসে। সাথীকে দেখে আমি বলি, বোন এসে গেছিস? আমার কথা শুনে রাজা পেছনে তাকায় দুজনকে দেখে অবাক। রাজা বলে, আপনি আপনি ফিরোজের বোন? কি এর মানে কি? আপনি ভাইয়ের বন্ধু? যে আমি ভাবিনি আপনার সঙ্গে আবার দেখা হবে। তোরা একে অপরকে চিনিস? হ্যাঁ, ওনার সঙ্গে সেদিন আমার দেখা হয়েছিল, যেদিন ভাবির সঙ্গে তোর সব ঠিক হয়েছিল। কিন্তু আজ দুদিন না হতে হতে তোরা আলাদা হয়ে গেলে, এটা ঠিক হলো না। না, আরু ভাইয়াকে খুব ভালোবাসে। আমার ভুলের জন্য ও ভাইয়াকে ছেড়ে গেছে। আমি এদের এক করব। আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। রাজা কথা বলছে, সাথী তার দিকে একদিনে তাকিয়ে আছে। আমি সাথীকে বলি, বোন আমি আরুকে পাবো তো? আমি ওকে খুব ভালোবাসি বোন। আমি আছি তো, আমি ঠিক আরুকে বুঝাবো। কিন্তু তার আগে বল, ও তুই বড় লোক শুনে চলে গেল কেন? সেটা তো আমি জানি না, ও বড় লোকদের এত ঘৃণা করে কেন। ঠিক আছে, আমি দেখছি। আমিও জানবো ভাবি কেন বড়লোকের ওপর এত রাগ। ওরা চলে যায়, আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে আরুকে দেখে যাচ্ছি। ওইদিকে ফিরোজের আম্মু আর আব্বুকে বলে, শোনো না, দেখতে দেখতে তো বিয়ের দিনক্ষণ এগিয়ে আসছে, এবার তো ওদের বাসায় ডাকবে। আরে তুমি এমন করে বলছো কেন? ছেলেটা তো এই বিয়ে করতে চাইছে না, কেন জেদ করছো? আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, সেটা আমি নড়চড় করতে পারবো না। তুমি ছেলেকে বলি দিতে চাইছো? তুমি কি পাগল হয়েছো? কিসব কথা বলছো? তুমি তো সেটাই করছো, ছেলের মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছ, মানে তো তাকে বলি দেওয়ার মতোই। আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি ওর ভালোর জন্য করছি। ও নুসরাত মামুনিকে বিয়ে করলে ও ভালো থাকবে। ছেলের মতের বিরুদ্ধে বিয়ে দিলে ছেলে কখনো সুখী হবে না। ফিরোজের আব্বু আম্মুর তো এমনই চলতে থাকবে। ওইদিকে রাজার সঙ্গে মেহেকের দেখা হয়। রাজা মেহেককে বলে, মেয়ের একটা কথা ছিল আপনার সঙ্গে, আপনি কি কথা বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই, বলুন কি বলবেন। চলুন ওইদিকে গিয়ে বসে বলে একটা পাথরের উপর গিয়ে বসলাম। তারপর মেয়েকে বললাম, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন, কি বলতে চান? আমার একটা কথা জানার আছে। কি কথা? আপনার আপু বড়লোকদের কেন ঘৃণা করে বলতে পারবেন? আপনি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? বলুন না, তারপর বলছি। আমার আব্বুর জন্য। আপনার আপুর জন্য? হ্যাঁ, আমার আব্বু খুব বড়লোক ছিল, কিন্তু একদিন আব্বু আমাদের ছেড়ে চলে যায় আর ফিরে আসেনি।
আপি কারোর মুখে শুনেছিল কোনো বড়লোক মেয়ের জন্যই এমন করেছে। তারপর থেকে আপি আব্বুকে খুব ঘৃণা করে। আরিফার বোনের মুখে ওইসব শুনে রাজা বলে, একজন মানুষের জন্য তো সবাই খারাপ হতে পারে না। সেটা কে বোঝাবে আপিকে? আপি আমাদের কথা কখনো শোনে না। আপি মনে করে সব বড়লোকরাই এমন, টাকার জন্য সব করতে পারে। আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। এদিকে দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে যায়। এর মধ্যে অনেকবার ফিরোজ আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, আমি কথা বলিনি। এর মধ্যে একদিন সাথী ও মেঘা আসে, এদিকে স্নেহ আসে। সবাই মিলে আমাকে বোঝাতে লাগে আমার একটাই কথা, আমি কোনো বড় লোককে বিশ্বাস করি না। তোর কি মনে হয় আমিও এমন? আমিও তো বড়লোক বাপের মেয়ে। এতদিন আমার সঙ্গে ছিলি, আমরা তোকে কষ্ট দিয়েছি? আমি কিছু শুনতে চাইনি, তোরা যা। সবাই চলে যায়। এদিকে আরও কয়েকদিন ফিরোজ আমার কাছে আসে। আপনি এখানে কেন? তোমাকে একটা কথা বলতে এলাম। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বুঝলে না। তাই আমি নিজের বাসায় ফিরে যাচ্ছি। ওখানে গেলে আম্মু জোর করে আমার বিয়ে দিয়ে দেবে ওই নুসরাতের সঙ্গে। আমি আম্মুকে ফেরাতে পারবো না, তাই হয়তো নুসরাতকে বিয়ে করব। কিন্তু আমার মন প্রাণ জুড়ে শুধু তুমিই থাকবে। আপনারা যা ইচ্ছা করুন, আপনারা বড় লোক, এইটাই পারেন। আম্মু আব্বুর বাহানা দিতে যান, ওই মেয়েটাকে বিয়ে করে ফেলুন। তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি একটা জ্যান্ত লাশ হয়ে পড়ে থাকবো। জানি তাতে তোমার কিছু যায় আসে না। তুমি ভালো দেখো। ফিরোজ ফিরে যায়। সাথী, মেঘা ও আশিকরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার সিদ্ধান্ত টলাতে পারেনি। সাথী বলে, আর 1 সপ্তাহ পর ভাইয়ার বিয়ে। তোর যদি মন বদল হয় তবে সময় মতো এই ঠিকানায় চলে আসবি। বলে সাথী একটা কার্ড দিয়ে আমার হাতে দেয়, দিয়ে চলে যায়। আমি কার্ডের দিকে একবার চোখ দিয়ে দেখে নিই। ওরা সবাই চলে যায়। সন্ধ্যার দিকে বসে আছি। বোন আসে। কিছু বলবি বোন? আপি, তুই এটা ঠিক করছিস না। একজনের ভুলের মাসুল আরেকজনকে কেন দিচ্ছিস? বোন, তুই ছোট, এসব বুঝবি না। তুই কিছু বলতে আসিস না। তুমি একাই সব বোঝো। দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বলে ভাবি, তোমার ভাইয়া তো আমাকে না জানিয়ে বিয়ে করেছিল। তুমি তোমার ভাইয়াকে জিজ্ঞেস করে দেখো তো, তোমার ভাইয়া আমার কাছে ভালো আছে না খারাপ? আমি কিচ্ছু জানি না, তোমরা সবাই যাও। বাড়িতে সবাই জেনে গেছে আমার ও ফিরোজের কথা। রাজার সাথে সবাই এসে আম্মি, ভাইয়া সবাইকে অনেক বলেছে। আমি এতটাই জেদ নিয়ে আছি যে কারো কোনো কথা আমার কান পর্যন্ত যাচ্ছে না। দেখতে দেখতে ফিরোজের বিয়ের দিন চলে আসে। আমি একবার কার্ডটা দেখছি তো একবার ফোন। এর মধ্যে স্নেহা এসে বলে, তুই এটা ঠিক করলি না। নিজের জেদের কাছে নিজের ভালোবাসাকে শেষ করে দিলি তুই। তুই জানিস ফিরোজ ভাইয়া মানুষটা কেমন? আমি স্নেহার কথা শুনে একটু অবাক হয়ে বলি, 1 মিনিট, তুই ফিরোজকে চিনিস? চিনি মানে? আরে ফিরোজ ভাইয়া তো যেদিন তোকে প্রথম দেখেছিল সেদিনই ভালোবেসেছিল, কিন্তু যখন আমার মুখে শুনে তুই বড়লোককে ঘৃণা করিস, সেদিন ভাইয়া ঠিক করে তোর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলাবে। যে মানুষটা তোকে ভালোবেসে বিজনেস ছেড়ে বাসের ড্রাইভার হলো, তুই সেই মানুষটাকে ভালোবাসাই বুঝলি না? এসব তুই কি বলছিস? ও আমার জন্য ড্রাইভার সেজেছিল? হ্যাঁ, ভাইয়া আমার থেকে সব খবর নিয়েই তোর জন্য এত কিছু করলো, আর তুই ভাইয়ার ভালোবাসাটাই বুঝলি না। তাকে এইভাবে কষ্ট দিয়ে ফিরিয়ে দিলি। এ আমি কি করলাম যে আমাকে এতটা ভালোবাসলো? আমি তাকে বুঝলাম না। এখন আমি কি করব স্নেহা? তুই যদি সত্যি ভাইয়াকে ভালোবাসিস তবে তুই যা, গিয়ে ভাইয়ার বিয়ে বন্ধ কর। আমি ওকে হারাতে চাই না বন্ধু। তুই আমাকে আগে কেন বলিসনি? আমি কি করে জানতাম যে তুই তোর রাগের কাছে ভাইয়ের ভালোবাসা এইভাবে ফিরিয়ে দিবি? এখন যে বড্ড দেরি হয়ে গেছে স্নেহা। এখন তো নিশ্চয়ই ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে। এখন আমার আর কিচ্ছুই করার নেই। সব দোষ তো তোর, তুই ভাইয়াকে কষ্ট দিয়েছিস। আমি এখন কি করব? আমি ওকে ছেড়ে বাঁচবো না। তখনই দরজা বাইরে থেকে সাথী বলে ওঠে, এখন অনুতপ্ত করে কি লাভ? যখন আমরা সবাই মিলে তোকে বুঝিয়েছিলাম তখন তো আমাদের কথা শুনিসনি। সাথী, বন্ধু আমার। তুই একদম আমাকে বন্ধু বলবি না। তুই যদি সত্যিই আমাকে বন্ধু ভাবতিস তবে এভাবে ফিরিয়ে দিতিস না। আমাদের অনুরোধ রাখিসনি। আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমি তখন বুঝিনি। তাহলে এখন কষ্ট পাচ্ছিস কেন? এখন কষ্ট পেয়ে কি লাভ? 1 মিনিট, তুই এখানে কেন? তোর তো এখন ওখানে থাকার কথা। যখন সবাই এখানে আছে আমি একা ওখানে থেকে কি করব? মানে? এমন সময় মেহেক এসে বলে, আপি, ফিরোজ ভাইয়া, ভাইয়ের বন্ধু ও বাকিরা এখানেই আছে। মেহেকের মুখে এমন কথা শুনে আমি অবাক। মেহেক কি বলছে? তখন পিছন থেকে সাথে আম্মু বলে, মা, তুমি পারলে আমার ছেলেটাকে এত কষ্ট দিতে? আমার ছেলেটা তো তোমাকে ভালোবাসে।
তার ভালোবাসা কেন বুঝলে না? আপনি? আমি ফিরোজের আম্মু। দেখো মা, আমি জানতাম না আমার ছেলে তোমাকে ভালোবাসে, তাই আমি আমার ছেলের বিয়ে আমার বান্ধবীর মেয়ের সঙ্গে ঠিক করেছিলাম। কিন্তু যখন আমার ছেলে আমাকে বলল, কিছুক্ষণ আগের ঘটনা। কি রে বাবা, এখনো রেডি হসনি? জলদি রেডি হয়ে পড়, আমাদের দেরি হয়ে যাবে তো। আম্মু তুমি আমাকে জোর করো না, আমি নুসরাতকে শুধুমাত্র বন্ধু ভাবি, এর বেশি কিছু না। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি যদি বিয়ে করি তবে তাকেই করব, না হলে না। আমার কথায় সায় দিয়ে রাজা ও আম্মুকে বলে, হ্যাঁ আন্টি, ফিরোজ ওই মেয়েটাকে খুব ভালোবাসে। ওই মেয়েটার ভালোবাসা পাবার জন্য তোমার ছেলে বাসের ড্রাইভারও সেজেছিল। আম্মুকে আমি ও রাজা এক এক করে সব ঘটনা খুলে বলি। সব শুনে আম্মু বলে, কি আমার ছেলেটা যে মেয়েটাকে এত ভালোবাসে, সে আমার ছেলেটা কেন বুঝলো না? ঠিক আছে বাবা, আমি তোকে কথা দিচ্ছি, ওই মেয়েটাই আমার বৌমা হবে। আন্টি, তবে নুসরাতের কি হবে? আমি ওদের ঠিক বুঝিয়ে বলবো। আমার ছেলে আগে, আমি কাউকে চিনি না। তোরা গাড়ি রেডি কর, আমরা ঢাকা যাব। বর্তমান সময়। ব্যাস, আর কইও না, আমি আমার ছেলেটাকে নিয়ে চলে এলাম। এখন বলো মা, তুই আমার ছেলেটাকে বিয়ে করবি? করবো আম্মু। যে আমাকে ভালোবেসে এত কিছু করলো, আমি কি করে তার ভালোবাসা ফিরিয়ে দেবো আম্মু? আমি পারবো না। আমি সারা জীবন ওর হয়ে থাকতে চাই। আম্মু, আপনার ছেলে কোথায়? তোমাদের বাসার পেছনে যে জায়গা আছে ওখানে আছে। ওকে, থ্যাংক ইউ আম্মু বলে আম্মুর গেলে একটা চুমুকে দিলাম দৌড়। পুরো এক ছুটি ওর পিছনে গিয়ে দাঁড়াই। ওইদিকে রাজা আরিফার বোনের কাছে যায়। দূর থেকে সাথী ওদের দেখছে। রাজা আরিফার বোনকে বলে, আপনার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলুন। আই লাভ ইউ মেহেক। মেহেক অবাক হয়ে রাজার দিকে তাকিয়ে বলে, আপনি সত্যি বলছেন? কেন, আপনার বিশ্বাস হচ্ছে না? আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না, আপনি আমাকে প্রপোজ করেছেন। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনের পর থেকে একটু একটু করে আপনি আমার মনে জায়গা করেছেন। কখনো সাহস করতে পারিনি, আজও যদি না বলেই কি করে হবে, তাই আজ মনের সাহস নিয়ে বলে দিলাম। এখন আপনি বলুন, আপনিও কি আমাকে? হ্যাঁ, আমি আপনাকে খুব ভালোবাসি। ওদের এসব কথা শুনে সাথীর মনে কষ্ট হতে লাগে, কারণ সাথী রাজাকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছিল। সাথীর মন খারাপ দেখে আশিক গিয়ে সাথীর হাত চেপে ধরে আস্তে করে বলে, ভালোবাসি তোকে, তুই বুঝিস না? আশিক তুই? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? তা নয়, তুই খুব ভালো, কিন্তু তুই তো কখনো সেভাবে কিছু বলিসনি, তাই। সব সময় কি মুখে বলতে হয়? তুই কেন বুঝিস না? আমি সেই প্রথম থেকে তোকে খুব ভালোবাসি। তুই কি পারবি আমাকে মেনে নিতে? নিলাম মেনে, আজ থেকে আমি শুধুই তোর আশিক। সত্যি বলছিস তুই? হ্যাঁ সত্যি। আমি ফিরোজের কাছে গিয়ে আস্তে করে ওকে বলি, ফিরোজ। আমার আওয়াজ শেষে ফিরোজ একটু নড়ে ওঠে, কিন্তু আমার দিকে একবারও মুখ ফিরে তাকায়নি। আমি আবার ডাকি, ফিরোজ আমার দিকে তাকাও। ও আমার দিকে না তাকিয়ে বলে, কি হবে আপনার দিকে তাকিয়ে? আমি তো ধনী, আমাদের মতো মানুষরা ভালোবাসতেই জানে না। আমরা তো মন নিয়ে খেলা করতে ভালোবাসি। আমরা তো। এবারে ওর কথা শেষ না হতে দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। প্রায় 2 মিনিট পর ওকে ছেড়ে বলি, বলো এখনও রাগ করে থাকবে? এরপরে কি কেউ রাগ করে থাকতে পারে? এখন বলো, আমাকে এত কষ্ট দিলে কেন? আমি বুঝতে পারিনি তুমি আমাকে সত্যি এতটা ভালোবেসেছো। আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে অভিনয় করছো আমাকে পাবার জন্য। অভিনয় করেছি তো তোমাকে পাওয়ার জন্য, নিজের করে পাওয়ার জন্য। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকে আমি তোমার ওই কাজল কালো চোখের মায়ায় হারিয়ে গিয়েছিলাম। তারপর তোমাকে যে কখন পাগলের মতো ভালোবেসে ফেলেছি আমি জানতাম না। তারপর যখন বুঝলাম তখনই তোমার বন্ধুর থেকে সব কিছু জেনে আমি বাসের ড্রাইভার হই। আমি সত্যি বুঝতে পারিনি তুমি আমার জন্য এত কষ্ট পেয়েছো। আমি যত কষ্ট পেয়েছিলাম তুমি তা দূর করে দিয়েছো, আর যেটুকু আছে ওটা দূর করে দাও। আমি কি করে করব? এইভাবে বলে আমি আরুর ঠোঁট আবারও আমার ঠোঁটের মধ্যে নিয়ে কিস করতে থাকি, আর ও আমাকে ওর সঙ্গে মিশিয়ে নেয়। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিয়ে বলি, জান এভাবে সারা জীবন থাকবে তো আমার সঙ্গে? থাকবো, আমি সারা জীবন তোমার মধ্যে ডুবে থাকতে চাই। এভাবেই শুরু হলো আমাদের সবার একসঙ্গে পথ চলা। আপনারা দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবেই থাকতে পারি।